যেটা আসলে বললে, যেটা তামিম ভাই বললো যে দিস ইজ ভেরি ফার্স্ট ক্লাস। সো আমরা আসলে আজকের ক্লাসে নিজেদের মধ্যে একটু পরিচিত হব, তারপর হচ্ছে আমরা প্রিলিমিনারি কিছু ওভারভিউ দেখবো আর কি ব্রিজ ডিজাইনের মধ্যে। যেহেতু আমরা একটা আহ, মানে ডিজাইন একটা কম্পারেটিভলি একটা কমপ্লিকেটেড থিংস, সেটা ঢোকার আগে সেটার জিনিসপত্রগুলো একটু দেখা, কোন কম্পোনেন্টটাকে কি বলে, কিভাবে আমাদের কোড গুলা কিভাবে ওইখান থেকে সিলেক্ট করতে হবে, বা কি কি গাইডলাইন্স আমাদের কাছে আছে, আমাদের আসলে ডিজাইন করতে গেলে যে রিসোর্সটা, সে কি কি রিসোর্স আমাদের কাছে আছে সেটা একটু দেখতে হবে। এই রিসোর্স গুলো নিয়েই আসলে আমরা সামনের দিকে তখন আগাতে পারবো যে কিভাবে ডিজাইন করবো সেটা আর কি। সো আর আমার মনে হয় যে এর মধ্যে সবার তো একটা গাইডলাইন আছে যে আমাদের কয়টা ক্লাস হবে, বা ক্লাসের লেন্থ গুলা কিরকম হবে, সপ্তাহে আমরা কয়টা ক্লাস করতে পারবো। তারপর আমরা এই টোটাল আমাদের যে সিলেবাস, এই শিডিউল, সেই শিডিউলের মধ্যে আমরা কি কি শিখতে পারবো সেই জিনিসটা আমার মনে হয় সবার আছে, তাই না তামিদ ভাই? হ্যালো। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করেন প্লিজ। না তামিদ ভাই, সবার কাছে তো হ্যাঁ, এমনি ওইটা আছে তাই না, মানে আমরা হ্যাঁ, মোটামুটি একটা ইয়া দেওয়া আছে। আমাদের একটা, সপ্তাহে 2টা ক্লাস হয়। ডে গুলো আমরা আজকে ফিক্সড করে ফেলবো আর কি। আচ্ছা আচ্ছা, না সেটা কোন দিন ক্লাসটা নিব কিভাবে সেটা আমরা, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আমরা কথা বলতে বলতে হয়তো সেটা আস্তে আস্তে ফিক্সড হয়ে যাবে আর কি। জি, জি, তো জি। প্রথমে আমার মনে হয় যে আমরা যারা আছি একটু নিজেরা একটু পরিচিত হই, একটু যদি বলেন যে কারা কারা আমরা আছি, একটু নাম বলে কে কোথায় কি করেন সেটা একটু জানা আর কি। এইখানে দেখা যাচ্ছে প্রথমে হলো হাবিবুর রহমান। একটু যদি আপনার নিজের ইন্ট্রোডাকশনটা দেন আর কি। ওয়ালাইকুম। হ্যালো। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, শুনুন। আমি হাবিবুর রহমান। আমি হচ্ছে যে আহ, আপনার হচ্ছে যে জব করি অ্যাটল্যান্ট নাইন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ওখানে স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আহ, এ- আচ্ছা, যদিও নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, বোঝা যাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আর কে আছে এখানে, সালাউদ্দিন আচ্ছা, জি। ভুইয়া? সালাম জি আলাইকুম। জি, জি জি, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। জি, আমি হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া। আমি সিভিল ইঞ্জিনিয়ার, মূলত 2011 সালে পাশ করছি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, তা আমি বর্তমানে আপনার আছি একটা ইয়াতে আছি আর কি, আপনার ওই আচ্ছা, এলজিডির ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসাবে আর কি ছিলাম। বলছি। এখন এখনো আছি, আছি না এরকম আর কি। না ঠিক তো আছে, বুঝতে পারছি না, আসলে সময় যদি থাকে সেই সময়টার মধ্যে আমরা যদি কিছু নলেজ আসলে গ্যাদার করতে পারি, নিজের স্কিলটা যদি ডেভেলপ করতে পারি, সেটা ভালো। হ্যাঁ, সবাই সবসময় যে জবে থাকতে হবে ওর না, বাট আমরা যদি কখনো আসলে এই সময়ের মাঝখানে গ্যাপ পাই, এটা আর বরঞ্চ ভালো যে আমরা নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করতে পারবো আর কি। জি, জি, আমি আপনার 2013 সাল থেকে একটু ডিটেলস একটু বলি যে আগ্রহটা একটু কেন। দুই জি হাজার জি তেরো জি। সাল তেরো সাল থেকে আমি আপনার ওই যে ব্রিজের সাথেই, ওই যে ঢাকা চিটাং 4 লেনের সাথে আপনার ফেনী থেকে চিটাং পর্যন্ত যতগুলা ব্রিজ রোডসের আন্ডারে, ওখানে সবগুলা বুঝছি। ব্রিজই দায়িত্বে ছিলাম আর কি। তারপরে আপনার এলজিডির একটা ইয়েতে মানে বড় ব্রিজ প্রজেক্ট আছে হলো আপনার ওই যে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ। এখানে আপনার 580 মিটার, 560 মিটার ছিল, 788 মিটার, 240 মিটার, 252 মিটার, অনেকগুলো ব্রিজ করছি আর কি। তো এখন মানে আগ্রহটা এরকম যে আরে এটা তো করলাম কিন্তু কিভাবে হয় এটা শিখলাম না। এটা আসলে দ্যাট ইজ করতে গুড। আরো আগে আগে থেকে শেখার দরকার ছিল। যদিও আপনাদের 3C ইঞ্জিনিয়ারিংটা আমি খুব একটা ফেসবুক চালাই না, তো
ওই এত জি। ফেমিলিয়ার ছিলাম না আর কি, কিন্তু পরবর্তীতে একজন বলল যে যদি কোনো কোর্স করতে হয় 3C থেকে করা ভালো, ওরা মানে ওদের রিসোর্সটা ভালো। তো আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা। একদিন ওকে। মানে এরকম লিঙ্ক পেয়ে একটু ইন্টারেস্ট ফিল করছি আর কি, ওকে, থ্যাংক ইউ। কিভাবে কাজ করা যায়, আপনার মানে নিজেকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। আর এখানে শুনছি যে এখানের মানে যারা স্যাররা, যেমন আপনার কথাও শুনছি, কামাল শিকদার, তারপর ওই যে কি জানি এই ভাইয়াটার নাম জানি কি, ওনার কথাও শুনছি। আচ্ছা, যাক, কিছু শিখার ঠিক জন্য আছে, আসছি থ্যাংক আর ইউ। কি, মানে টাকা পয়সা দিয়ে আসলে মানে ওই টাকা দিয়েছি ক্লাস করতে হবে আসলে এরকম না। না না, বুঝতে পারছি, দ্যাটস গুড। না, আমার ভালো লাগলো আপনি মানে চাচ্ছেন যে আপনি স্কিলটা ডেভেলপ হোক। আরো আরো ইন্টারেস্টিং হলো, আমরা সবসময় আসলে স্ট্রাকচার গুলো দেখি আসলে এটার পিছনে কিভাবে কত গল্প থাকে বা কিভাবে এটাকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসা যায়, এই জিনিসগুলো জানার যে আগ্রহ, সেটাও আসলে আমাদের দরকার, তাই না? দ্যাটস তাছাড়া গুড, হচ্ছে থ্যাংক ইউ। মানে গত গভর্নমেন্টের আমলে আপনার যে মেগা স্ট্রাকচারে কাজ হয়েছে, তাই না, এখানে যে যারা এই যে পরিশ্রম দিচ্ছেন, হয়তো আপনি ওই যে দেখতেছি যে আপনি সাসেক কানেক্টিভিটির সাথে আছেন, এটা তো অনেক বড় প্রজেক্ট, এটার সাথে আপনি ডিজাইনার ডিজাইনিং এর সাথে ছিলেন, এটা তো মানে আপনি তো একজন রিচ রিচ পারসন, তাই না? এই ধরনের স্যারদের সাথে বা এই ধরনের লোকদের সাথে কথা বলার আনন্দই তো আলাদা, তাই না? আচ্ছা, অ্যাজ থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার হিসেবে যে ওনার সাথে আমি কথা বলতে পারছি বা ওনার একটা ক্লাস করতে পারছি, এটাকে আমি নিজেকে মানে প্রাউড ফিল করি আর কি। আর যে কে কি মনে করে তা জানি না। না, জি, ঠিক আছে, এটা থ্যাংক আসলে ইউ। নলেজ শেয়ারিং আর কি আমরা বলি। হয়তো অনেক কিছুই থাকবে, আপনারা যারা ফিল্ডে কাজ করছেন ওইখান থেকে আমরা কিছু নলেজ দিতে পারবো। তারপর আমরা আসলে কিভাবে এটাকে এস্টাবলিশ করি, ফাইনালি একটা স্ট্রাকচার কিভাবে কাগজের থেকে প্র্যাকটিক্যালি দাঁড়াই, সেটাও আমরা দেখতে পারবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে নুরুন নাহার খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নুরুন নাহার খান। বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আহ, নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। আমি বর্তমানে ডিজাইন সেকশনে আছি। এর জন্যই আসলে মানে কোর্সটা করা আমাদের, আহ, যেহেতু মানে পানি উন্নয়ন বোর্ড, আমাদের হাইড্রোলিক স্ট্রাকচারটা অনেক করতে হয়। আচ্ছা। এর জন্য ও- হচ্ছে মানে এই ধরনের কোর্স অন্য কোথাও আসলে করানো হয় না। আর আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আর কি এই কোর্সটা করব, কারণ আমাদের ব্রিজ করতে হয়, ওকে, ব্রিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালভার্ট। হ্যাঁ, থ্যাংক হুম হুম। না, ঠিক আছে, আপনার তো রেলিভেন্ট দেখলাম, আরো মোস্ট রেলিভেন্ট আর কি। এটা ডিজাইনের সাথে যেহেতু আছেন পানি উন্নয়ন বোর্ডে, হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, আমরা সামনের দিকে আরেকজন আছে না, যে রনি ফয়জুর রহমান, একটু যদি ইন্ট্রোডাকশনটা দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি। আমার কথা শুনতে পাচ্ছেন কি? জি জি জি, শোনা যাচ্ছে। আমি হচ্ছে ফয়জুর রহমান রনি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর কমপ্লিট করছি চাইনিজ একটা ইউনিভার্সিটি থেকে। এখন মাতারবাড়ি রোড পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্টে আছি ক্যাড ইঞ্জিনিয়ার হিসেবে। আমি হচ্ছে এই সেক্টরে হচ্ছে কেরিয়ার করতে চাই, এই জন্য হচ্ছে এই কোর্সে আসা আর কি, আপনাদের সাথে জয়েন করা। ওকে ওকে, থ্যাংক ইউ। না, সবাই তাহলে এই টিমটা মনে হচ্ছে যে বেশ ভালো হবে আর কি। আর আমরা হয়তো সবাই ব্যস্ততার কারণে সবাইকে অ্যাসাইনমেন্ট হয়তো এভাবে দিব না, বাট নিজেদের একটু ট্রাই করতে হবে আর কি। মানে আমরা হয়তো প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা আরসি গার্ডার বা পিসি গার্ডার ব্রিজ কিভাবে একেবারে জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন থেকে শুরু করে একবারে ব্রিজ হওয়া পর্যন্ত কি কি স্টেপে আমরা কাজগুলো করি সেটা দেখাবো। তো আপনাদের আগ্রহ এবং হলো আপনাদের আহ, সময় দেওয়া, এই দুইটার উপর ডিপেন্ড করে হয়তো আমার আহ, আমাদের যেটা প্রেজেন্ট করা, আপনাদেরকে হেল্প করা, সেটা হয়তো আরো বেশি হবে, ডিপেন্ড করে হলো আপনাদের উপরে। তো আমার যেটা মনে হয়, আপনারা যে টিম, এবং সবার কথাই তো শুনলাম, যে আমার মনে হয় সেই সাপোর্ট আপনাদের থেকে পাবো আর কি। ঠিক আছে। তো আমার তো অলরেডি স্ক্রিনও দেখতে পাচ্ছেন, এবং একজন বলল। সো আমি কামাল হোসেন শিকদার। তো আমি বুয়েটে আসলে পিএইচডি করতেছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরেই। এর আগে মাস্টার্স করলাম, বিএসসি করছি, করার পরে আর কি পিএইচডি তে আছি একজন স্যারের সাথে। তারপরে মাঝখানে একটা, আপনারা হয়তো অনেকেই জানেন যে এসএমস পরীক্ষা হইলো। এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের আন্ডারে আর কি, যেটার মাধ্যমে রাজুকের মেম্বারশিপও পাওয়া যায়। তো সেই পরীক্ষাও আমি দিলাম, অনেকে পরীক্ষা দিছিল সেখানে, ওইখান থেকে মতো 124 জন মতো আর কি সিলেক্টেড হয়। সো যেমন যেটা আইইবি তে হচ্ছে নর্মালি আগে আপনারা দেখে আসছেন হলো পিইঞ্জ। পিইঞ্জ হলো প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং, যেটা সব ইঞ্জিনিয়ারে আসলে সেটা গেইন করতে পারে।
ইদার সিভিল ইঞ্জিনিয়ার অর এনি আদার ডিপার্টমেন্ট। তো ওখান থেকে সেটা করতে পারে, কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আবার একটু ডিফারেন্ট, তাই না? সো এটা রিসেন্টলি তারা আর কি শুরু করছে, পরবর্তীতে ব্যাচটা সাথে আস্তে আস্তে করবে। মানে এটাকে স্পেশালাইজড করে হচ্ছে যে আপনি স্ট্রাকচারেই আসলে আহ, কাজ করবেন, এই ধরনের প্রফেশনালিজম এখানে গড়ে উঠবে সেটার জন্য আর কি। সেটা একটা। তারপর যেটা বললো যে এই একটা প্রজেক্টের সাথে আছি, এই প্রজেক্টের সাথে আসলে আমি খুব ইনিশিয়াল পর্যায় থেকে 2019 সাল থেকে আর কি কারেন্টলি কাজ করতেছি এখানেই, সাসেক রোড কানেক্টিভিটি প্রজেক্ট। সো যারা পোলসের একটা জিনিস আমার হয়তো জানা হয় না, আপনাদের গ্রামের বাড়ি অথবা হোম টাউন কোথায়, যাদের বাড়ি হচ্ছে রংপুর বা ওই ওই বেল্টে আছে আর কি, পাবনা, রংপুর, বগুড়া, ওইদিকে কি কেউ আছেন? কারো বাড়ি ওইদিকে নাই না? না, আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লাতে? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে। সো আসলে মানে এটা হচ্ছে রিসেন্ট প্রজেক্ট আর কি, আমার কুমিল্লার ওই প্রজেক্টটা আমরা কাজ করছি। কুমিল্লার প্রজেক্ট বলতে এর আগে 2013 থেকে 2015 সালে আমি ডিজাইন করছি হইলো 830 কিলোমিটার রোড। এই প্রজেক্টের নাম ছিল হলো SRTPPF, সাব রিজনাল ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রিপারেটরি অ্যান্ড ফেসিলিটি, যেটার আন্ডারে ছিল 830 কিলোমিটার। এর মধ্যে একটা রোড হচ্ছে আপনার কুমিল্লার ময়নামতি থেকে শুরু করে এদিকে সরাইল পর্যন্ত আর কি, এই মাঝখানে যে রাস্তাটা গেছে ওই সেটা। যে N102 যেটা। জি জি। তো সেইটা ওইদিকে আখাউড়া পর্যন্ত এটা আছে। আবার ঢাকা সিলেট যে রোডটা এখন হচ্ছে, সেটা আসলে ডিজাইন হয়েছিল 2013 থেকে 15। তো সেটা আমাদের করা। তারপর চিটাগাং থেকে কক্সবাজার টেকনাফ যে রোড, সেটাও আমাদের করা, এই 830 কিলোমিটারের মধ্যে কাভার করে আর কি। আরেকটা হচ্ছে N7। হ্যাঁ। সো আমরা কথা বলতে বলতে আসলে আমরা লেসনের দিকে যাচ্ছি। এই যে N7 বললাম, N7 মানে হলো ন্যাশনাল হাইওয়ে আর কি। তো কিছুক্ষণ আগে একজন বলতেছিলেন যে আমরা ওই যে রোডসের ব্রিজ গুলা করে, তো রোডসের আসলে কোন ব্রিজ গুলা করে সেটাও আমরা সামনের দিকে দেখবো। N7 হলো ন্যাশনাল, আমাদের যে রোড গুলো আছে সেই রোড গুলাকে আসলে মেজর যদি ভাগ বলি তাহলে দুই তিন ভাগে ভাগ আছে। এর মধ্যে ন্যাশনাল হাইওয়ে গুলো RSD দেখে, আর ছোট যে রোড গুলো সেগুলো LGD দেখে, সেটা আর কি। সো এই ন্যাশনাল হাইওয়ে গুলোর মধ্যে আরেকটা যেটা N7 ছিল সেটা হচ্ছে খুলনা রোডে, তার মানে ওই দৌলতদিয়া, পাটুরিয়া, দৌলতদিয়া হয়ে ওইদিকে যশোর, মাগুরা হয়ে একেবারে খুলনা পর্যন্ত। এই হচ্ছে 830 কিলোমিটার, 2013 থেকে 2015 সালে আমরা সেটা ডিজাইন করি। আফটার দ্যাট ইজ সাসেক টু। সাসেক টু হচ্ছে আপনার এলেঙ্গা থেকে, মানে টাঙ্গাইল যে এলেঙ্গা, এখান থেকে শুরু করে একবার রংপুর, এটা হলো 194 কিলোমিটার লং। সো এইখানে যতগুলো আমাদের স্ট্রাকচার, লাইক স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, আমরা যে স্ট্রাকচার ডিজাইন শিখবো, মানে সবাই তো আসলে বিল্ডিংটা বুঝি, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখনই বুঝি যে স্ট্রাকচার মানে বিল্ডিং, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে আমাদের ব্রিজও আছে, তাই না? স্ট্রাকচার তাহলে রোডের মধ্যে কি কি থাকে? রোডের মধ্যে কালভার্ট থাকতে পারে, একেবারে ছোট স্ট্রাকচার যদি বলি। এবার ফুট ওভার ব্রিজ থাকতে পারে, সেটি স্টিলেরও হয়, কনক্রিটেরও হতে পারে। তারপর ফ্লাইওভার থাকে। তারপর হচ্ছে আমাদের আন্ডারপাস থাকে, ওভারপাস থাকে, রেলওয়ে এর উপর দিয়ে যদি যাই সেটাকে আমরা হয়তো রেলওয়ে ওভারপাস বলি। বিভিন্ন প্রজেক্টে যদি এক এক রকমের নাম থাকে সেটা। তো এই হচ্ছে অবস্থা, এটা আমার মোটামুটি ইয়ে। এখন স্লাইড গুলো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমি পড়াশোনার মানে যতটুকু করি, ব্রিজ ডিজাইন করা এগুলো তো করতেছি। সো আমি আবার ওই ইউনিভার্সিটি লেভেল থেকেই যখন পড়াশোনা করি তখন বিভিন্ন পেপার লেখার একটা আমার ইয়ে আছে আর কি। তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের পেপার সাথে ইনক্লুডেড ছিলাম। এর মধ্যে আপনার স্ক্রিনে যেটা দেখতেছেন এগুলা, যদি মানে যারা আগ্রহী আর কি, যদি চান পুরো পেপারটা, তাহলে হয়তো আমরা দিব, একটু পড়ে রাখলে আহ, যদি আগ্রহের জায়গা থাকে সেটা হয়তো পড়তে পারেন আর কি। তো এটা একটা ইন্টারেস্টিং রিসার্চ ছিল আমার। সেটা হচ্ছে আমরা যে আই গার্ডার ব্যবহার করি বা টি গার্ডার যে ব্যবহার করি, টি গার্ডারকে উল্টে দিলে, ইনভার্টেড টি যদি করি এবং সেগুলোকে যদি স্প্লাইস করি, মানে লং ডিরেকশন বরাবর, তাহলে এটা আসলে কি হবে, একটা বক্সের মতো হবে। তো আমাদের রিসার্চটা ওই জায়গাতে ছিল যে আমরা টি গার্ডার ব্যবহার করব যেগুলা ইজি টু কনস্ট্রাক্ট, এবং সেগুলাকে আমরা উপরে নিয়ে গিয়ে স্প্লাইস করে এটাকে বক্স দিয়ে দিব। তাহলে বক্সের যে ইফেক্ট,
ইম্প্যাক্ট, বক্সের যে সুবিধা সেটা আমরা পাবো, আর আমাদের কনস্ট্রাকশন যে টাইম সেটা আমাদের র্যাপিড হবে। এটাকে টার্গেট করে আসলে 2016 সালের দিকে এই ধরনের একটা পেপার আর কি আমি লিখছিলাম along with my friends। এরপরে হচ্ছে মাস্টার্স যখন করি তখনও একটা পেপারে আমরা কাজ করে ট্রাই করছি। এর মধ্যে একটা হচ্ছে এটা রিসাইক্লিং কনক্রিট আমরা কাজ করছিলাম, শেয়ার স্ট্রেংথ অফ আরসি বিম মেড উইথ রিসাইকেল ব্রিক এগ্রিগেট। তার মানে এটা তখন আসলে ব্যাপারটা কিরকম ছিল, আমরা যেই শেয়ার স্ট্রেংথ বের করি বা শেয়ার ক্যাপাসিটি বের করি বিমের, ইউনিভার্সিটিতে আমরা সবাই করছি তাই না, 2 রুট ওভার FMC এরকম। তাহলে সেই ফর্মুলাটা আসলে কিসের জন্য? সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের নর্মাল যে স্টোন এগ্রিগেট দিয়ে যে কনক্রিট সেটা। তাহলে আমরা বাংলাদেশে কিন্তু এটা পৃথিবীর অন্য কোথাও খুবই রেয়ার যে ব্রিক এগ্রিগেট ইউজ করা, এর মধ্যে আবার রিসাইকেল। আমরা যেটা করলাম সেটা হচ্ছে ব্রিক এগ্রিগেট তো অবশ্যই, যে পুরনো একটা বিল্ডিং যেটা ব্রিক এগ্রিগেট দিয়ে কনস্ট্রাক্ট করা হয়েছে, সেইটাকে, সেটার থেকে যেই রিসাইকেল এগ্রিগেট বের হচ্ছে সেইটা দিয়ে আমরা একটা বিম যদি প্রডিউস করি, তাহলে সেটা শেয়ার স্ট্রেংথ কিরকম হবে। তাহলে এটা রিসার্চের আসলে উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে দেখেন যে আমাদের যতগুলো বিল্ডিং আছে না কেন, এগুলোর কিন্তু একটা লাইফ টাইম থাকে তাই না? তো সেই লাইফ টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো, এগুলোকে ভাঙতে হবে। তাহলে ভাঙলে এই এগ্রিগেটটাকে আমরা রিইউজ করতে পারি কিনা, দ্যাট ওয়াজ মাই টার্গেট, তাই না? এটাকে রিপ্রোডিউস করা যায় কিনা কনক্রিটে, তাহলে কি হবে, আমাদের যে কার্বন নিঃসরণ হয়, কার্বন পলিউশন, সেটা থেকে আমরা হয়তো কিছুটা হলেও রিডিউস করতে পারবো। সেই কারণে এই রিসার্চটা ছিল, কেউ যদি আগ্রহী হয় এটাও একটু পড়তে পারেন। এটা আমাদের বাংলাদেশের যে আইবি তো আমরা একটা পেপার লিখছিলাম আর কি তখন। এখন আমরা কোর্সের আউটলাইনে যেতে পারি, আমরা আসলে কি কি শিখবো, কি কি দেখবো, এবং বাই দিস টাইম আমরা হয়তো বিভিন্ন কম্পোনেন্টস গুলো একটু দেখবো আর কি। যদিও কারো কাছে মনে হতে পারে এটা আসলে খুবই সিলি, বাট আমাদের মনে হয় যে এটা ভেরি ইনিশিয়াল পর্যায় থেকে আমাদের স্টার্ট করা উচিত, কারণ সবাই তো একই রকম ভাবেই জানবে এটা না। তারপরও আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা স্কিপ করতে পারবো সেই স্লাইড গুলো, আমরা যে হ্যাঁ ঠিক আছে এটা তো আমরা বুঝতেছি, উই ক্যান স্কিপ দিস, দেন উই কুড। সেশন 1-এ আমরা যেটা বললাম যে ব্রিজের ওভারভিউটা, আজকে যেটা আমরা ক্লাস 1-এ যেটা দেখছি সেটাই ওভারভিউটা দেখবো, যে কোন কম্পোনেন্টটা কি কিভাবে কাজ করে সেইটা, কেন আমাদের ব্রিজ দরকার হয়, এর কম্পোনেন্টস গুলো কি কি, তারপর হচ্ছে কোন জায়গাতে গিয়ে আমরা সিলেকশন অফ ব্রিজ টাইপ, কোন সিচুয়েশনে কোন ব্রিজ আমরা সিলেক্ট করব, সেটাও একটা গাইডলাইন আছে, সেটাও হয়তো আমরা একটু দেখবো। ডিজাইন সিকোয়েন্স, এই কোনটার পর কোনটা ডিজাইন করতে হয় সেটার একটা সিকোয়েন্স আছে আর কি। যেমন আমি চাইলেই আহ, হুট করে পিয়ার বা অ্যাপার্টমেন্ট ডিজাইন করতে পারবো না, আমাকে হয় উপরের থেকে লোড কতটুকু আছে সেটা ক্যালকুলেট করে আসতে হবে, তারপর আমি ওইটার উপরে কলামের উপর লোড দিলে সেটা এখান থেকে আসবে। সুতরাং এখানে একটা সিকোয়েন্স আছে তাই না, সেটা আমরা একটু দেখবো। আর ডিজাইন কোড বা গাইডলাইন্স আমাদের কাছে কি কি আছে সেটা একটু দেখবো। তারপর হচ্ছে কি কি ডেটা আসলে আমাদের দরকার হয়, কি কি ডেটা দরকার হয় একটা ব্রিজ ডিজাইন করতে গিয়ে, সেটাও আমরা দেখবো। সেশন 2-তে আমরা কোডের একটু হয়তো ভিতরে ঢুকবো। আহ, সবটা তো দেখা যাবে না, মানে কোডটা এত ভাস্ট, এত বিশাল, দেখা যাচ্ছে আমাকে যদি শুধু কোড নিয়ে করতে হয় তাহলেই আলাদা একটা আসলে একটা সিরিজ হয়ে যায়। আহ, তারপর আমরা ইন্ট্রোডাক্টরি জাস্ট একটু দেখবো যে কি কি আমাদের আসলে লাগে, সেই জিনিসগুলোকে আমি আসলে এখান থেকে বের করে নিয়ে আসবো। তো কি কি কোড আমরা ফলো করব জাস্ট আপনাদের জ্ঞাতার্থে, আপনারা যাতে এই কোডগুলো কালেক্ট করে রাখতে পারেন। আহ, যেহেতু সামনের দিকে আপনারা ডিজাইন করবেন সুতরাং এই কোডগুলো লাগবে। 1 নম্বর হচ্ছে আমাদের অ্যাস্টো ব্রিজ ডিজাইন স্পেসিফিকেশন। তো সেটা আমরা সবাই জানি যে অ্যাস্টো ধরে আসলে আমরা ব্রিজটা ডিজাইন করি, অ্যাস্টো LRFT, তাই না? সো এখানে অনেক রকমের ভার্সন আছে, আপনি লেটেস্টটাও দিতে পারেন, খুব বেশি চেঞ্জেস নাই, লাস্ট মনে হয় 2017 আছে আর কি, এটা একটু দেখতে পারেন। এরপরে হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আইএস কোড আমরা করি, সেই আইএস কোডটা আমাদের লাগবে জাস্ট ফর রেফারেন্স আর কি, পাশের দেশ আসলে কিভাবে
কি লোড কনসিডার করে কিভাবে করে সেটা। তারপরে এইটা আরো বেশি গত সরকারের আমলে বেশি দরকার ছিল, কারণ এখন সেই প্রজেক্টটা কি হবে আমি জানি না। এশিয়ান হাইওয়ে যেটা, তার মানে কিছুক্ষণ আগে তো বললাম এন, ন্যাশনাল হাইওয়ে, এখন বললাম এইচ, এশিয়ান হাইওয়ে। এশিয়ান হাইওয়ে যেটা হবে, যেটা ইন্ডিয়া কানেক্টেড টু বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হয়তো কোনো গাড়ি ঢুকলো আবার ওই দিক দিয়ে বের হয়ে গেল, বা অন্য কোনো কান্ট্রি থেকেও সেটা হতে পারে, মায়ানমার, হ্যাঁ এরকম হতে পারে। তাহলে এই বাইরের যদি গাড়ি আসে বাংলাদেশে, তাহলে সেই লোডটা আসলে নিতে পারবে কিনা, আমরা ওইভাবেই আসলে অনেক সময় ডিজাইন করতে হয় আর কি। এরপরে কিছু গাইডলাইন আমরা আহ, আমাদের কাছে আছে ব্রিজ ডিজাইন করার জন্য। যারা আরএসডি ব্রিজ ডিজাইন করবেন তাদের আরএসডির একটা গাইডলাইন আছে, যারা এলজিডির ব্রিজ ডিজাইন করবেন তাদের এলজিডির একটা গাইডলাইন আছে। এই ডকুমেন্টস গুলো আছে, যদি না থাকে তাহলে আমাকে বললে হবে, আমি হয়তো সেটা দিয়ে দিব আর কি। এরপর আমরা তৃতীয় ক্লাসে হয়তো আমরা ডেক ডিজাইনটা দেখতে পারি, লোড ক্যালকুলেশনটা কিভাবে করে ডেক ডিজাইন করতে গিয়ে, এটা অ্যানালাইসিস কিভাবে করে সেটা আমরা দেখব। এরপর আমরা দেখবো হচ্ছে আরসি গার্ডারটা দেখতে পারি। তো যারা ব্রিজের সাথে কম বেশি রিলেটেড তারা তো জানেন, জেনারেলি যদি বলি তাহলে আমরা কি কি টাইপের ব্রিজ আছে সেগুলো হয়তো আমরা সামনে দেখবো, জাস্ট এটা তো আউটলাইন, সেটা আর কি। যেমন আমরা কালভার্টের কথা বললাম, এরপরে স্ল্যাব টাইপ ব্রিজ হতে পারে উইদাউট এনি গার্ডার। তারপর হচ্ছে আরসি গার্ডার। আরসি গার্ডার একটা নির্দিষ্ট স্প্যান পর্যন্ত, লাইক 20 মিটার, 24 মিটার পর্যন্ত আমরা আরসি গার্ডার করতে পারি। তো এরপরে যখন যাই তখন কিন্তু আরসি গার্ডার আর হয় না, আরসি গার্ডার কভার করে না, তখন আমাকে যেতে হয় পিসি গার্ডার বা পিএসসি গার্ডার, প্রি স্ট্রেস কনক্রিট গার্ডার। সো কেন প্রি স্ট্রেস করতে হয় সেইটা আমার মনে হয় অনেকের আইডিয়া আছে, আর না থাকলেও প্রবলেম নাই, আমরা তো বেসিক থেকে করব। সো আমরা যখন প্রি স্ট্রেস পড়াবো এটা কিভাবে কাজ করে, কেন আমরা এই বুদ্ধি কাজে লাগাচ্ছি, কিভাবে পেলাম, সেই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো আর কি। তারপরে আমরা করার পরে এতটুকু পড়ার পর আমরা তখন সফটওয়্যারে চলে যাব। সো আগে তো দেখা যেত যে আপনার হয়তো এক্সেলে অথবা হাতে একটা ব্রিজ ডিজাইন করতো, কিন্তু এখন আমরা ইজি হচ্ছে আমাদের, আমরা সফটওয়্যার ইউজ করতে পারি। সো আমরা ব্রিজ ডিজাইন করার জন্য অনেক সফটওয়্যার ইউজ করি, লাইক সিএসআই ব্রিজ অথবা মাইডাস সিভিল, আহ, যেটা কমফোর্টেবল সেটাই করতে পারেন। তবে আমরা এখানে মাইডাস যে সিভিল যেটা, সেটা সফটওয়্যারটা দেখাবো আর কি। সো আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনাদের যে ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, এটার মধ্যে হচ্ছে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে রাখা, এবং ইন্টারফেসের সাথে নিজের একটু পরিচিতি আহ, হওয়া আর কি। হ্যাঁ, নিজের একটু পরিচিত হলে তাহলে আমরা যখন এখানে কাজ করব, ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু লোকেট যে কোন জায়গাতে আমি যাচ্ছি, কিভাবে কাজ করছি সেটা আর কি। এরপরে আমরা আহ তো আরসি কার্ডের ডিজাইন শিখে ফেলবো বাই দিস টাইম। এরপরে আমরা দেখবো হলো কিছু পিসি গার্ডার যেটা বললাম, বা পিএসসি গার্ডার। তো আহ, সেই প্রি স্টেজ গার্ডার হ্যান্ড ক্যালকুলেশন আমাদের কাছে থাকবে, কিভাবে হাতে এটা ক্যালকুলেট করা যায়, তারপর সফটওয়্যারে কিভাবে করব সেইটা। উম, তারপর প্রি স্ট্রেস যদি জেনে থাকি এটাতে লস হয়, আমরা প্রি স্ট্রেস ফোর্স যে দেই, এখানে যদি আমরা দেখি ছবিটাতে এই পাশে অনেকগুলো স্ট্র্যান্ড দেখা যাচ্ছে, হ্যাঁ, কেবল দেখা যাচ্ছে। তো সেই কেবল গুলো যদি আমরা এই পাশ থেকে এবং ওই পাশ থেকে টান দেই, তাহলে সেটাই হলো আমরা কেবল ফোর্স দেই, কিন্তু যেই পরিমাণ ফোর্স আসলে দেই সেই পরিমাণ আসলে আউটপুট আমরা পাই না, কিছু লস হয়ে যায়, সেটাকে আমরা বলছি প্রি স্ট্রেস লস। সো ইট উইল বি ডিসকাসড ইন আওয়ার ফিক্সড স্কেজুয়াল ক্লাস। সেখানে আমরা দেখতে পারবো যে আসলে আমি কি বলছি, কিন্তু জাস্ট প্রিলিমিনারি আমরা একটু বললাম আর কি। আর কারো কোনো কিছু কিন্তু এডিশনাল কোনো কোয়েরি থাকলে, কোয়েশ্চেন থাকলে আর সাজেশনস থাকলে, আমার মনে হয় আপনারা এটা এই টাইমে বলতে পারেন আর কি। সো আমাদের আহ, একটা ক্লাস থাকবে যেটাতে আমরা ম্যাটেরিয়ালস এর সাথে একটু পরিচিত হব। আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস যদি বলি তাহলে কি কি ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি। সবাই তো জানি কনক্রিট, এরপরে স্টিল,
তারপরে স্ট্র্যান্ড যেটা বললাম, যেটা প্রিস্ট্রেস কেবল, সেটা কাপলার আমরা ইউজ করি, অ্যাঙ্করেজ সিস্টেম আমরা ব্যবহার করি প্রিস্ট্রেসিং করার জন্য। তো সেই ম্যাটেরিয়ালস গুলো সম্পর্কে একটু জানা। তারপর পিয়ার ডিজাইন আমরা দেখবো এক সময়, অ্যাবাটমেন্ট ডিজাইনও আমরা দেখবো। তারপর একটা কালভার্ট ডিজাইন আমাদের আহ, আহ, দেখানোর একটা ইয়ে আছে, আমরা একটা কালভার্ট কিভাবে ডিজাইন করে সেটাও দেখাবো আর কি। আচ্ছা, এখন এই ব্রিজের মধ্যে কম্পোনেন্ট গুলোতে আমরা আস্তে আস্তে আর কি আহ, ঢুকে যাচ্ছি। তো এইখানে একটা কম্পোনেন্ট যেমন বললাম বিয়ারিং। সো রিসেন্টলি ফেসবুকে তো আপনারা দেখেছেন একটা ঘটনা, তাই না, বিয়ারিং রিলেটেড? জি, এটা দেখছি আমি। জি জি লিখছি। হ্যাঁ। তো এই জিনিসগুলো আমাদের আসলে বোঝা এবং পরবর্তীতে যখন আমরা ডিজাইন করব তখন একটু আহ, আহ, উপলব্ধি করা যে কেন এটা ফেলিওর হলো, কিভাবে হয়, বা এই বিয়ারিংটাই বা আমরা কিভাবে ডিজাইন করি, কিভাবে প্লেস করতে হয়, কি ম্যাটেরিয়ালসটা কি ইনসাইড অফ দিস বিয়ারিং, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল। সো সেইগুলো আমরা দেখবো আর কি। তো এখন এইখানে আমি জাস্ট বললাম যে হু বিল্ডস ব্রিজ, ব্রিজ আসলে কারা বানায়। যে আমি, আপনারা অলরেডি যারা হয়তো প্রফেশনের সাথে রিলেটেড, তো আপনারা তো বুঝতেই পারছেন যে ব্রিজ বাংলাদেশের ব্রিজ ডিজাইন শিখা, এটার গুরুত্ব কতটুকু জেনেই হয়তো আসছেন। বাট আমি এর আগে দেখছি যে অনেকে হয়তো যারা নিউ কামার, জাস্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি, সো দে ডোন্ট রিয়ালাইজ আসলে হাউ ইম্পর্টেন্ট ইজ ইট। তো সে কারণে আমি এখানে লিখলাম আসলে ব্রিজ কারা কারা বানায়। তাহলে একটা হচ্ছে আরএসডি বানায়, তাই না? মানে আমি এই কোর্সটা করে আসলে কোথায় কোথায় কাজে লাগাতে পারবো, আমার আমার স্কোপটা কোথায়, সেটার জন্যই আমি এটা বললাম। তাহলে এই ক্লায়েন্ট কারা? ক্লায়েন্ট হচ্ছে আরএসডি। মানে প্রাইভেট কোনো কোম্পানি তো আসলে বিল্ডিং যেরকম মিস্টার এক্স ওয়াই জেড বানাচ্ছে, ব্রিজ তো আর সেরকম না, তাই না? ব্রিজটা হচ্ছে একটু ডিফারেন্ট, সরকারি টাকা পয়সা ছাড়া এটা আসলে হয় না। সো সেই কারণে আমি একটু বলা আর কি। আরএসডি বানাই রোডস এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট। এরপরে এলজিডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এলজিডি কিছু ব্রিজ বানায়, সেটা আমরা জানি। তারপর হলো বিবিএ। তো উপরের দুইটার সাথে অনেকেই পরিচিত, কিন্তু বিবিএ এর সাথে কম্পারেটিভলি কম লোকজন পরিচিত। বিবিএ কারা আবার? হ্যাঁ। এরপর হচ্ছে বিআর, বাংলাদেশ রেলওয়ে। তারাও কিন্তু ব্রিজ বানায়, তাদের রেল ব্রিজটা বানায় আর কি। সো বিবিএ এখানে ক্রাইটেরিয়া আছে যে কোন ব্রিজ কারা ব্যবহার বানাবে, হ্যাঁ, কার তত্ত্বাবধানে, কার জুরিসডিকশন কতটুকু, সেটা লিমিটেড করা। লাইক যদি ছোট ব্রিজ হয়, হ্যাঁ, অনেকগুলো গুগল গুগল ম্যাপে গেলে দেখবেন যে জেড লেখা, জিলা রোড এরকম ডিভাইডেড করা, ক্যাটাগরাইজ করা। তো সেই ক্যাটাগরাইজড অনুসারে ছোট যেই ব্রিজ গুলো সেগুলো এলজিডি বানায়। এরপরে হচ্ছে এলজিডি, ন্যাশনাল হাইওয়ের উপরে যদি কোনো ব্রিজ হয় সেগুলো আরএসডি বানায়, রোডস এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট। এরপরে এই দুইজনের ব্রিজের যে সাইজ, সেই সাইজ যদি আসলে 1500 মিটার, মানে 1.5 কিলোমিটার এর যদি বেশি হয়, তাহলে সেই ব্রিজগুলো আর এই দুইজনের দায়িত্বে থাকে না, তখন চলে আসে হলো বাংলাদেশ ব্রিজ অথরিটি, বিবিএর কাছে চলে যায়। তাহলে বিবিএর কাছে খুব বেশি ব্রিজ যে বাংলাদেশের আছে তা না, গুটি কয়েক। হয়তো একটু চোখ বন্ধ করলে বুঝতে পারবেন এই ব্রিজগুলো তাদের। লাইক যমুনা ব্রিজ বাংলাদেশ ব্রিজ অথরিটি দেখে, তারপরে হচ্ছে পদ্মা ব্রিজ বাংলাদেশ ব্রিজ অথরিটি দেখে, বিবিএ দেখে। সো এরকম যেগুলো বড় বড় ব্রিজ 1.5 কিলোমিটার উপরে, সেই ব্রিজগুলো হলো বিবিএ দেখে। আর 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 রেলওয়ে ব্রিজ তো বোঝা যাচ্ছে, যেখানে যেখানে রেলের ট্র্যাক আছে সেখানে তাদের এটা আছে আর কি। সো এগেইন, অনেকে হতাশ যে আমি প্রজেক্ট, মানে এই কোর্স করে আসলে লাভটা কি হবে, আমার এই ইন্ডাস্ট্রিটা কতটুকু আসলে গ্রো করছে, কতটা বড়, সেটা বোঝানোর জন্য আমি জাস্ট আহ, এই স্লাইডটা অ্যাড করা। সো এইখানে যেটা সেটা হলো there are over 4,500 bridges, around 13,800 culverts under. হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে আরএসডি যদি আমি বলি, আরএসডির এখানে আমার প্রায় 4,500 ব্রিজ আছে। হ্যাঁ, কালভার্ট আছে প্রায় 14,000-এর কাছাকাছি, তাই না? আর তাহলে আরএসডির
জুরিসডিকশনে রোড আছে হলো 22,000 কিলোমিটার, অলমোস্ট 22,500 কিলোমিটার। তাহলে কিন্তু বিশাল, মানে আমরা তো আসলে কোয়ান্টিফাই করতে পারি না যখন আরএসডি বলি বা এলজিডি বলি, বা আমাদের বাংলাদেশে আসলে রোডের সাইজ কিরকম কোয়ান্টিফাই করা যায় না, বোঝা যায় না যে হাউ বিগ ইজ দিস। বা আমি এই যে এই সেক্টরে আসলাম, এই সেক্টরটা আসলে কত বড়, আমার স্কোপ অফ ওয়ার্কটা কত বড়। সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে এই যে রিকোয়ারমেন্টের তুলনায় ডাক্তার যেরকম কম, ব্রিজ ডিজাইন ইঞ্জিনিয়ারও খুব কম। সো এটা কিন্তু হিউজ আর কি। এখানে আপনি যদি আহ, ভালো মতো করে করে এবং পরবর্তীতে সেটার সাথে লেগে থাকতে পারেন, তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল বড়। সো যেটা বললাম যে আরএসডির রোড গুলোকে যে ভাগ করা, একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে এবং ডিস্ট্রিক্ট হাইওয়ে, এই তিনটা ভাগে কিন্তু ভাগ করা আছে। এই তিনটা, ডিস্ট্রিক্ট হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়ে, এই তিনোটাই দেখে হচ্ছে আরএসডি। এবং তার যে 22,000 বা 22,500 কিলোমিটার টোটাল রোড, সেটার যে ক্যাটাগরি, সেই অনুসারে কিন্তু এখানে ডিভাইড করা আছে। তো এটা ছাড়া তাহলে আর কি কি রোড আছে, কি কি ধরনের রোড থাকতে পারে, সবই তো বলে ফেললাম, ডিস্ট্রিক্ট রোডে বলে ফেললাম, হাইওয়ে বলে ফেললাম, রিজিওনাল হাইওয়ে সবই। এটা ছাড়াও ছোট ছোট কিছু, যেমন উপজেলা রোড বা ইউনিয়ন রোড, তারপর আরেকটা হলো ভিলেজ রোড। সো ভিলেজ রোডকে আবার দুই ভাগে ভাগ করে, ভিলেজ রোড এ বি। সে অনুসারে এখানে একটা আহ, মোটামুটি আইডিয়া, এটা আসলে কালেক্টেড ফ্রম দ্য এলজিডি, বিভিন্ন সোর্স, ওদের যে ওয়েবসাইট, সেখান থেকে। তো সেইখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে কিরকম বিশাল এই ইন্ডাস্ট্রি এবং এলজিডির কিরকম কাজ, বা রোডসের কিরকম কাজ, সেটা আর কি। সো এইখানে দেখা যাচ্ছে ব্রিজ বা কালভার্ট যদি আমি বলি, শুধুমাত্র ব্রিজের লেন্থ, সেটা তাহলে হচ্ছে হচ্ছে 16 লাখ, তাই না? 16,06,559। তাহলে এত বিশাল হলো রোডের সাইজ, এটা হলো এলজিডির। উপরে যেটা বললাম 22,500, এটা তো শুধু আরএসডি গেল এইটা। আর বিবিএর হচ্ছে ওই যে আমি অলরেডি বলছি যে বিবিএ খুব বেশি ব্রিজ নাই, যেহেতু তারা লং ব্রিজ, বিশাল ব্রিজ গুলো ডিল করে। তো সেটার মধ্যে আছে হচ্ছে পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, আর হলো মুক্তারপুর ব্রিজ নামে একটা ব্রিজ আছে। এই তিনটা ব্রিজ হচ্ছে মাত্র মানে তাদের জুরিসডিকশন আছে আর কি। বাকিগুলা এলজিডি অথবা এস। তার মানে এটা থেকে we are very clear that this industry is so big, we can fit it anytime in anywhere if we actually know how to design a bridge. আচ্ছা, এখন তো গেল যে আমরা ইন্ডাস্ট্রিকে কত বিশাল সেটা বোঝানোর জন্য আমরা ক্লায়েন্টের কথা বললাম, যে কারা কারা ব্রিজ বানায়। তো এরা তো আহ, আসলে নিজেরা ব্রিজ বানায় না, তাই না? এই ব্রিজ গুলা তাহলে কনসালটেন্ট নিয়োগ করে, তারা সেই কনসালটেন্ট ডিজাইন করে। তাহলে আমাদের জবটা কোথায় হইতে পারে? আমাদের জবটা তো ডিরেক্ট ক্লায়েন্টের কাছে নাও হতে পারে, তাহলে কোথায় হবে? হবে হচ্ছে কোন একটা কনসালটেন্ট ফার্মে। এলজিডির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের হলো যে সুবিধা আছে, সেটা হলো ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসেবে তারা কাজ করার স্কোপ সেখানে আছে আর কি। অ্যাপার্ট ফ্রম দিস, আপনি যদি দেখেন যে বাংলাদেশে এই ব্রিজ ডিজাইন করার জন্য কি কি কনসালটেন্ট, বিল্ডিং ডিজাইন করার জন্য অনেক ডেভেলপার কোম্পানি আছে, সেগুলো অনেকেই জানে। সো ব্রিজ ডিজাইন করার জন্য কারা কারা, কোথায় কোথায় আপনার চাকরি হতে পারে, সেটা হলো স্ম্যাক। এখানে কিন্তু আমি জাস্ট বড় বড় যে কোম্পানি সেগুলাই লিখলাম, ছোট ছোট আরো অনেক কোম্পানি আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানে আমি only 13 numbers of consultants I have listed here. স্ম্যাক বাংলাদেশ লিমিটেড, ডিপিএম কনসালটেন্ট, এগুলো হয়তো নাম শুনছেন, লুইস বার্জার গ্রুপ। তারপর বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেড, হ্যাঁ, এরকম কিন্তু অনেক এখানে বেস আছে, ডেপকন আছে। সো ডিডিসি, ওয়ান অফ দ্য বিগেস্ট। তারপর বেক্স, তারপর স্ম্যাক, স্ম্যাকও খুব নাম করা, বাংলাদেশ ব্যাংক আর কি ব্রাঞ্চ যেটা সেটা। সো দিজ আর দ্য কনসালটেন্টস। সো এখানে যদি আপনি কাজ করেন, তো হয়তো ফিউচারে এখানে কোনো এক জায়গায় আপনি ফিট হইতে পারবেন। আচ্ছা, এখন আহ, ওই সিমিলার টপিকে আমরা কিন্তু স্টিল নাও আছি। সেটা হলো যে আমি এটা করার পরে কোথায় গিয়ে চাকরি খুঁজবো, বা কিভাবে, বা কোথায় কোন প্রজেক্ট আছে সেটা কিভাবে জানবো। জাস্ট আমি সেই কারণে কি করলাম, এখানে প্রজেক্ট লিস্ট গুলো আপডেটেড জানার জন্য এখানে লিঙ্ক আছে, সেই লিঙ্ক গুলোতে ক্লিক করলেই আপনার আপকামিং যেই প্রজেক্ট সেগুলো সম্পর্কে জানতে পারবেন, রিলেটেড টু
টু দ্য ব্রিজ অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন এতক্ষণ কিন্তু আমরা আসলে প্রিলিমিনারি একটা ডিসকাশনে ছিলাম, এখন আমরা আস্তে আস্তে হচ্ছে ব্রিজ ডিজাইনের দিকে আস্তে আস্তে করে আমরা ঢুকে যাব। তো এটার মধ্যে আমরা বলতেছি যে মানে আসলে আমাদের মানে ওয়াই উই নিড ব্রিজ। সো সেটা আমরা একটু দেখবো যে ব্রিজটা আসলে কেন দরকার, বা এটার হিস্ট্রিটা কি, কিভাবে ব্রিজটা আসলো। তো ব্রিজের টাইপ আমরা দেখবো, তারপর কম্পোনেন্টস গুলো আমরা দেখবো। তো এর আগে যেটা বললাম যে আমরা সিলেকশন অফ ব্রিজ টাইপ, কোন টাইপের ব্রিজ কখন সিলেক্ট করবো সেটা একটু দেখবো। ডিজাইন সিকোয়েন্স অলরেডি ডিসকাসড, যে আমি বললাম কিভাবে সিকোয়েন্সটা আসবে, সেটা ডিজাইন কোডস অ্যান্ড ডাটা রিকোয়ার্ড, সেটা আমরা বলছি। সো আপনাদের মধ্যে কেউ কি একটু বলতে পারেন মানে আসলে ব্রিজটা কি, মানে ব্রিজটা কেন দরকার, এটা কি একটু বলা যায়? কোনো জলাবদ্ধ জায়গা সহজে ক্রস করার জন্য, এবং হচ্ছে নৌ পরিবহন ব্যবস্থা চালু থাকবে, এই জন্য ব্রিজ দরকার। ওকে। তো আর কেউ, আচ্ছা, আরেকজন একটু বলেন তো, মানে আমি মানে apart from these knowledge, we actually have seen that there are two types of bridges like culvert and the bridge. So can anyone say about what is the difference between culvert and bridge? আহ, যদি স্প্যান লেন্থ 6 মিটারের বেশি হয় তাহলে ব্রিজের দিকে যেতে হবে, আর যদি স্প্যান লেন্থ 6 মিটারের কম হয় তাহলে কালভার্ট। Okay, good answer. আর So নেভিগেশন ক্লিয়ারেন্স যদি দরকার হয়, ব্রিজের নিচ দিয়ে পাস করতে পারবে, কিন্তু কালভার্টের নিচ দিয়ে মানুষ পাস করতে পারবে না, শুধু পানি পাস করতে পারবে। হ্যাঁ, তাহলে আগের জন যেটা বলতেছিলেন ওটার সাথে আসলে ইনক্লুড হবে আর কি এটা। তাহলে আমরা যদি ডেফিনেশনটা বলি বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বলি, ইট উইল বি মোর লজিক্যাল। সেটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা 6 মিটার ডিফাইন করা ইটস ভেরি ডিফিকাল্ট। যেটা লজিক্যাল সেটা হচ্ছে যে আমরা আসলে নেভিগেশন দিব কিনা। উইদাউট এনি নেভিগেশন ইট কুড বি ড্রেনেজ স্ট্রাকচার, অর আমরা এটাকে কালভার্টও বলতে পারতেছি, অসুবিধা নেই। কিন্তু যখনই আসলে নেভিগেশনের ইস্যু আসে, তখনই কিন্তু আমাদের এটা আমরা আমরা ব্রিজ বলি আর কি। সেক্ষেত্রে সোফিট লেভেল, ক্লিয়ার হাইট, এই যে বিআইডব্লিউটি থেকে কিন্তু আমরা ওই এটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কতটুকু হবে না হবে সেটা আমরা ওইখান থেকে পাই। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আসবো আর কি। সো আমার মনে হয় এই তাহলে আমাদের যে স্লাইড, এইটা অলরেডি আপনারা বলে ফেলছেন যে আসলে ব্রিজটা কি। Bridge is structure that is used to span a road, but it could be road also. Someone told here that যে ওয়াটারওয়ে হইতে হবে এমন না, এটা রোডও হইতে পারে, তাই না? যে একটা আপনার মনে করেন ক্রস রোড, জাংশন, রাউন্ড অ্যাবাউট, এরকম যদি হয় যে আপনি ওই রাস্তাটাকে ডিস্টার্ব করতে যাচ্ছেন না, উপর দিয়ে ফ্লাই করবেন, যেটাকে আমরা হয়তো ফ্লাইওভার বলি, সেটাও হইতে পারে। তার মানে রোডকে আপনি আসলে স্প্যান করছেন, রোডের উপর দিয়ে আপনি যাচ্ছেন, শুধু সেটা হতে পারে। রেলওয়ে ওভার অ্যান অবস্ট্রাকল, তাই না? যে রেলওয়ে যদি থাকে সেটাকে, সেই অবস্ট্রাকলটাকে আমরা স্প্যান করার জন্য, সেটাও হতে পারে। ওয়াটার অবশ্যই সেটা তো থাকবেই। ভ্যালে অর এ রোড অন এ লোয়ার লেভেল, এই কেসগুলোর ক্ষেত্রে তখন আমরা এটাকে আসলে অতিক্রম করা, এটাকে আনডিস্টার্ব রেখে, ডিস্টার্ব না করে আমি কিভাবে অতিক্রম করতে পারি সেটাই। তাহলে সেটা কি করে, ব্রিজ অ্যালাউজ ভেহিকলস এন্ড পেডেস্ট্রিয়ান টু ক্রস ওভার অবস্টাকলস উইদাউট হ্যাভিং টু গো অ্যারাউন্ড দ্যাম। বুঝাচ্ছে, তাই না? ব্রিজ আর অলসো অফেন ইউজ টু প্রোভাইড অ্যাক্সেস টু রিসোর্স অন দ্য আদার সাইড অফ দ্য অবস্টাকল। তার মানে ব্রিটিশরা যখন আসলে ব্রিজ বানায়, তখন আসলে তারা দেখছে যে রিসোর্সটা কোথায় আছে, কোথায় কয়লার খনি, সেই সেই জায়গাতে যাওয়ার জন্য আমাদের যদি কোনো বাধা থাকে, সেটাকে আমরা অবস্টাকলটা আমরা উতরাবো, সেরকম আর কি। তো তখন থেকে আসলে আহ, এই ব্রিজ বানানোর ইয়াটা চলে আসছে, কনসেপ্টটা তখন থেকে চলে আসছে যে কিভাবে আমরা রিসোর্স, তার মানে আমরা যখন কোনো ব্রিজ বানাই তখন কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি হয়, এবং ফিনান্সিয়ালও একটা আমরা দেখি যে এটা ফিনান্সিয়ালি ফিজিবল কিনা। তার মানে ধরেন আমি যমুনা ব্রিজটা যে বানানোর আগে তারা কিন্তু একটা
স্টাডি করবে যে এই ব্রিজটা বানানোর ফলে আমার উত্তরবঙ্গের যে কানেকশনটা হলো এতে করে আমার ফিনান্সিয়ালি কত টাকা লাভ হবে, ফিনান্সিয়ালি আমার এই ব্রিজ করাটা ঠিক আছে কিনা। পদ্মা ব্রিজ যখন আমি করবো তখন আমার দক্ষিণবঙ্গের সাথে ঢাকা সিটির সাথে তো কানেক্ট হলো, কিন্তু এই কানেকশনের ফলে আমার যেই আহ, দেশের উন্নয়ন হবে বা আমার এটাকে যদি আমি ফিনান্সিয়াল স্কেলে মাপতে চাই তাহলে সেটা ফিজিবল হবে কিনা, সেটাকেও কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি করে, ফিনান্সিয়াল স্টাডিও করতে হয় যে এটা ঠিক হবে কিনা। সুতরাং ওইখানে কি রিসোর্স আছে, সেই রিসোর্স কিভাবে আমাদের ঢাকা শহরে আসবে, সে আসলে সেটা ঠিক আছে কিনা সেটা। এখন এই ব্রিজ ডিজাইন করতে গিয়ে আমাদের আসলে আমরা যেটা খুবই কম চিন্তা করি in বাংলাদেশ, সেটা হলো অ্যাস্থেটিক। হ্যাঁ, ব্রিজ একটা কোনো রকম হইলে হইল মানে আপনাকে ঠিক আছে, আপনি হয়তো ওয়াটারওয়ে পাস করবেন, হ্যাঁ, অর রোড হোয়াট এভার ইজ, পার করে গেলেন, কিন্তু পার করাটাই কি উদ্দেশ্য? তাহলে তো আমরা একটা বাঁশ দিয়েও ছোট স্প্যানের মধ্যে করতে পারি, তাই না? কিন্তু এটাতে সৌন্দর্য আছে, বাসার মধ্যে কিন্তু আমরা অ্যাস্থেটিক বিষয়গুলো নিয়ে দেখি। সুতরাং অ্যাস্থেটিক্যাল যে আহ, জিনিসটা সেটাই আসলে আমরা দেখি না, আমাদের কনসিডারেশনে আসে না। যদি সবাই তো হাতির ঝিল দেখছেন, তাই না? জি। হাতিঝিলের ব্রিজ গুলো ভালো লাগে না একটু, এটা কম্পারেটিভ অনেক টু আদার আদার ব্রিজেস? সো এখানে কিন্তু একটু আর্কিটেকচারাল একটা বিউটি আছে, এস্থেটিক, যার ফলে ভালো লাগে আর কি। সুতরাং আপনারা যখন প্র্যাকটিস করবেন, সো আই হোপ দ্যাট ইউ উইল অলসো কনসিডার অ্যাবাউট দ্য অ্যাস্থেটিক অর বিউটি। হ্যাঁ, সেটা সেটা একটু আমাদের দেখতে হবে আর কি। তো এছাড়াও আমরা ওই প্যাডেস্ট্রিয়ান জন্য আমরা ব্রিজ মানে প্যাডেস্ট্রিয়ান ব্রিজ হইতে পারে, ফুটওভার ব্রিজটা আসলে প্যাডেস্ট্রিয়ান ব্রিজ ইন সাম কেসেস, ফুটওভার হইতে হবে এমন না। যেমন অনেক পার্কে কিন্তু ছোট ছোট ব্রিজ থাকে শুধুমাত্র প্যাডেস্ট্রিয়ানের জন্য, গাড়ি চলবে না। তো সেরকমও কিন্তু থাকে। এটা ছাড়াও আরো অনেক রকমের আসলে ব্রিজ থাকে। এক জায়গাতে আমরা দেখলাম হচ্ছে পিঁপড়ার জন্য ব্রিজ বানানো। আহ আরেক জায়গায় আমরা দেখলাম, এটা আমাদের বাংলাদেশেও আছে সম্ভবত, সেটা হচ্ছে হাতি পাস হওয়ার জন্য ব্রিজ বানানো। যে এক পাশে দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে যদি রাস্তাটা যায় তাহলে এই যে ওয়াইল্ড এনিমেল যেগুলা, সেগুলা তো একটা পাশ থেকে আরেকটা পাশে যাবে, তাই না? তাদেরকেও তো আপনি বাধা দিয়ে মাঝখানে একটা রোড করতে পারেন না। তখন আমরা দেখা যাচ্ছে যে ওয়াইল্ড লাইফ যাওয়ার জন্য কিছু ব্রিজ আমরা বানাই। সো মানে ডিফারেন্ট পারপাস, ডিফারেন্ট কনসেপ্ট আমরা ব্রিজ কিন্তু বানাই। সো আরেকটা হচ্ছে, এইটাও আমি এই কারণে অ্যাড করলাম যে আমরা ভায়াডাক নামটা শুনি এই বিয়ারিং পরে যাওয়ার পর থেকে, ওইখানেও বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে ভায়াডাক শব্দটা ব্যবহার করে। সো হোয়াট ইজ ভায়াডাক অ্যান্ড হোয়াট ইজ ব্রিজ, এইটা একটু ডেফিনেশনটা আমাদের আহ, জানা দরকার। সো এইখানে আমরা যদি এখান থেকে দেখি ভায়াডাক কি বলছে, এই ভায়াডাক ইজ এ স্পেসিফিক টাইপ অফ ব্রিজ, এটা ব্রিজের মতোই, দ্যাট ইজ টিপিক্যালি ক্যারেক্টারাইজড বাই এ সিরিজ অফ আর্চ অর স্প্যানস সাপোর্টেড বাই মাল্টিপল পিয়ার্স অর কলামস। তার মানে আসলে ব্রিজের মতোই। তাহলে ডিফারেন্সটা কোথায় আমরা কিন্তু এখনো পাইনি। আর একটু আগে, viaducts are usually long and elevated structures that carry a road, railway, or canal over a valley, gorge, or other low-lying areas. They are often associated with urban environments and traverse areas with varying topography of bridge gaps between land masses. Viaducts can be made of similar materials of bridge such as concrete and steel। তার মানে আসলে এখনো পর্যন্ত আমরা কোনো ডিফারেন্সটা পাচ্ছি না, তাই না? ভায়াডাক আসলে ইয়ার মধ্যে পার্থক্য। In summary, the main difference between the bridge and viaduct lies in the design and purpose. While a bridge is a general term for a structure that spans an obstacle, a viaduct specifically refers to bridge with multiple arch spans supported by piers and columns। মানে এই ডিফারেন্সটা আসলে খুবই ফাইন, খুবই থিন, যার ফলে বোঝা যায় না। তার মানে ব্রিজ হচ্ছে যেমন, এটা এটা হচ্ছে আমার পদ্মা ব্রিজের একটা ভায়াডাক আমরা এখানে নিয়ে আসছি। সো ভায়াডাক আসলে কোনটাকে বলছে তারা, এখানে দেখেন এই যে মেইন ব্রিজ লেখা, আর এটা হচ্ছে ভায়াডাক। তাহলে মেইন স্প্যান যেখান থেকে শুরু হয়, যেমন এখানে 150 মিটার স্প্যান, 150 মিটার একটা স্প্যান শুরু হয়ে গেলে এটাই হলো আমার মেইন পিয়ার। মেইন পিয়ার থেকে যখন আমি নদীর দিকে যাচ্ছি, বড় বড় স্প্যান আমাকে আমাকে দিতে হচ্ছে, এবং এটা পানির উপরে মেইন যে অবস্টাকল সেটা সেটা হচ্ছে আমার
ব্রিজ। আর ভায়াডাক্ট বলছি যেটা হচ্ছে আসলে ওই মেইন ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য আমি হয়তো মাটি দিয়ে অ্যাপ্রোচটা করতে পারতাম, বাট আমি এটাকেও ব্রিজ দিচ্ছি এবং এখানে স্প্যান গুলো কম্পারেটিভলি ছোট হয়। জাস্ট হচ্ছে ব্রিজ ওঠার জন্য, আমার যে মেইন ব্রিজ, সেই মেইন ব্রিজ ওঠার জন্যই আসলে আমি এই আরেকটা ব্রিজ ব্যবহার করছি, সেটা হচ্ছে ভায়াডাক্ট। ইট কুড বি রিপ্লেস বাই দ্য আর্টওয়ার্ক, তাই না? এটা আমরা দিতে পারতাম। তো এখন অনেক সময় দেখা যায় কি, এই যে এখানে আমি মাটি দিয়ে যে কাজ করব, ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু। ফর দিস রিজন ইট ইজ রিকমেন্ডেড টু রিপ্লেস দ্য আর্থ এম্বেকমেন্ট উইথ দ্য স্ট্রাকচার উইচ ইজ কল্ড ভায়াডাক্ট। কারো কাছে যদি বুঝতে অসুবিধা হয় আমার মনে হয় একটু বলতে পারেন, আমি সেখানে আর একটু বলবো আর কি। ঠিক আছে? সো এখন আরেকটা ওয়ার্ড হইলো আমাদের ব্রিজ ডিজাইনের জন্য আমরা যেটা বলি যে ট্রানজিশন পিয়ার। সো again this is actually Podda bridge. So as you see here, this is the main span, this is the main span there, and this is viaduct part. So this is the pier, this is also also pier, these are also piers. So this is the transition pier. Transition মানে তার ভায়াডাক্ট থেকে যখন আমরা মেইন স্প্যানে যাচ্ছি, যে পিয়ারটা, সেটা হচ্ছে ট্রানজিশন পিয়ার। So from now on, if you go to the Podda bridge, then you will see this pier, and you would know that this is the transition pier. তাই না? আগে হয়তো কনসেপ্ট গুলো ছিল না, আস্তে আস্তে বুঝতে পারবে যে ট্রানজিশন পিয়ার কোনটাকে আমরা বললাম, ভায়াডাক্ট কোনটাকে বললাম, মেইন ব্রিজ কোনটাকে বললাম, সেটা আমরা বুঝতে পারবো। সো নাও নাও লেটস জাম্প টু দ্য হিস্ট্রি। আসলে আমাদের এই যে ব্রিজ আমরা যে বললাম, আমরা তো বুঝে ফেলছি, তারপরেও একটু দেখা আসলে হিস্ট্রিটা কি, কিভাবে আমরা কানেক্টেড হইলাম ব্রিজের সাথে, কোত্থেকে কনসেপ্টটা আসলো। সো ছবি থেকে অলরেডি বোঝা যাচ্ছে, তাই না? ছবি থেকে বোঝা যাচ্ছে না? এই ধরনের কি দেখছেন কোথাও, প্র্যাকটিক্যালি কোথাও দেখছেন? আমি এক পার্কের ভিতরে দেখছিলাম। পার্কের ভিতরে আছে। তার মানে এটা কিন্তু আমাদের যারা আমরা মোটামুটি হ্যাঁ গ্রামে, দেখেছি। হ্যাঁ গ্রামের সাথে, হ্যাঁ গ্রামের সাথে যারা কানেক্টেড, তারা কিন্তু এই দৃশ্য আমরা দেখছি যে সামনে হয়তো এরকম একটা ছোট্ট আহ আহ পানি, তো সেটাকে আমরা স্প্যান করার জন্য, সেটাকে আমরা পাস করার জন্য আমরা হয়তো এখানে একটা কিছু একটা দিয়ে দিই। হ্যাঁ, এই কাঠের দুইটা কাঠ হয়তো এখানে ফেলে রাখলো গাছ, আমরা হয়তো এই পাশ থেকে পাশে চলে গেলাম। এবং স্পেশালি এটা মেয়েরা যখন পাস হয় তখন তারা খুবই ভয় পায়। হ্যাঁ, ছেলেদের হয়তো একটু সাহস বেশি, এটাতে প্রবলেম হয় না। তখন আমরা করি কি, যে পাশে হাতে ধরার জন্য আবার একটু সাপোর্ট দিই, যেটাকে আমরা রেলিং বলি, তাই না? দিস ইজ অলসো দ্য পার্ট অফ ব্রিজ। সেটাও আমাদের ডিজাইন করতে হয়, হাউ টু ডিজাইন রেলিংস। এটাও আমাদের আসলে শেখা উচিত। এই কারিকুলামে এটা কভার করবে কিনা, বা যদি আমাদের আসলে এই কয়টা ক্লাস সেটার মধ্যে কভার করে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু শো ইউ হাউ টু ডিজাইন রেলিং। সো বোঝা যাচ্ছে যে এখানে যেটা বললো, ফার্স্ট ব্রিজ ওয়ার মেড বাই নেচার ইটসেলফ, মানে প্রকৃতি নিজেই আসলে ব্রিজ করে দিল। কিভাবে? ফলেন এ ট্রি ওভার স্ট্রিম, নিজে থেকে আসে। যদিও এটা ছবির সাথে এই কথার সাথে মিলে না, বাট হ্যাঁ ইট মাইট বি যে এই এই স্প্যান বা ব্রিজ অটোমেটিক্যালি তৈরি হয়েছে কিভাবে। এখানে যদি গাছ থাকে একটা, এখানে যদি গাছ থাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি ভেঙে ঝড়ের কারণে পড়ে যায়, তাহলে আমরা গাছের উপর দিয়ে যেতে পারি। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ব্রিজ ক্রিয়েটেড ইটসেলফ। তারপর মানুষ এটা থেকে দেখি হিউম্যানস দেন বিক্যান প্লেসিং রকস, যেটা এই যে লক যেটাকে আমরা দেখতে পাচ্ছি, প্ল্যাঙ্কস অ্যাক্রস গ্যাপস দে ওয়ান্টেড টু ক্রস। এরপরে এটাও দেখেন একটা ব্রিজ, খুব সুন্দর, যে কিছু পাথর মাঝখান দিয়ে লোক যাওয়ার ব্যবস্থা আছে। দ্য ফার্স্ট কমপ্লেক্স ব্রিজ বিল্ড ওয়্যার ডান বাই দ্য এনসেন্ট গ্রিকস এন্ড রোমানস ইন 13th সেঞ্চুরি। 13th সেঞ্চুরিতে গ্রিক এবং রোমানরা প্রথম ব্রিজ বানায়। সাম অফ দিস আর স্টিল স্ট্যান্ডিং, মানে এখনো পর্যন্ত সেই ব্রিজ গুলো আছে, সেরকম আর কি, মানে মেকানিজমটা এতটাই। হ্যাঁ, তারপর আমি যেটা বলছিলাম যে আমরা হয়তো একটা উডলক দিচ্ছি পার হওয়ার জন্য, সেটা হয়তো আর একটু বড় স্কেলে হলে এরকম একটা বাঁশের সাঁকো আমরা বলি, বাঁশের সাঁকো আমরা কম বেশি অনেকেই দেখেছি। এবং সেই ক্ষেত্রে যেটা বললাম যে সেফটি, ফর সেফটি আমরা রেলিং এর মতো এখানে বাঁশও দিচ্ছি দুই পাশে, যদি আমরা সেটা। আচ্ছা, আরেকটা হচ্ছে এই ব্রিজ কিন্তু শুধু মানুষকে
ট্রান্সপোর্ট করে সেটা না, অ্যাপার্ট ফ্রম দিস আরো কিছু কাজে লাগে। কেউ কি বলতে পারবেন যে আমরা গাড়ি যাওয়া ছাড়া বা এই ট্রান্সপোর্ট ছাড়া আর কি কি আসলে কাজে লাগতে পারে আমাদের এই ব্রিজ, কি কি হেল্প করতে পারে? ইলেকট্রিসিটি, তারপরে আপনার গ্যাস, ইউটিলিটি। হ্যাঁ, এক্স্যাক্টলি সো। তার মানে দেখেন, শুধুমাত্র আমার ব্রিজ কিন্তু ট্রান্সপোর্ট হিসেবে তা না, এটা ছাড়াও কিন্তু ইউটিলিটিটাকে আমরা এক পাশ থেকে আরেক পাশে এনে দিতে পারি। যদি যমুনা ব্রিজের ছবি দেখেন, ওইখানেও দেখবেন যে গ্যাসের লাইন এক পাশ থেকে আরেক পাশে গেল। যমুনা ব্রিজের লেন্থ কিন্তু 4.8 মিটার, কিলোমিটার, অলমোস্ট 5 কিলোমিটার। সে 5 কিলোমিটার দূরত্ব কিন্তু আমরা নিয়ে যাচ্ছি হলো আমাদের ইলেকট্রিসিটি বা গ্যাস সেগুলা। সুতরাং এটার বানানোর আহ, অনেক টেকনিক্যাল ইস্যুজ আছে আর কি, অনেক অনেক সুবিধা আছে, তাই না? Bamboo bridges have been used for centuries in different parts of the world, particularly in regions where the bamboo is abundant. They are commonly found in Southeast Asia countries, in Thailand, Indonesia, Vietnam, where bamboo is plentiful and safe. এইটা আসলে আমরাও ব্যবহার করি, যেটা বললাম গ্রামে গঞ্জে অনেকে দেখছি। ইভেন আমি তো ওইদিকে রামপুরার দিকে আছি, তো এইখানে রামপুরের এখানে কিন্তু একটা কয়েকটা জায়গাতে আহ, আফতাবনগর এবং রামপুরাকে কানেক্ট করে এরকম বাঁশের সাঁকো এখনো পর্যন্ত আছে আর কি। তো এটা খুব বেশি জানতে হবে এমন না, জাস্ট হলে আমাদের একটু আইডিয়ার জন্য আর কি, যে আমরা যদি ব্রিজ বানাই সেটা আসলে কত বড়, কত লম্বা ব্রিজ হতে পারে, কত বড় ব্রিজ হতে পারে সেগুলো। তো এটা খুব বেশি দেখানোর কিছু নেই, বা কারা এরা আগানো এসব টেকনোলজিতে, সেগুলো একটু কনসেপ্ট পাওয়ার জন্য আমি জাস্ট এখানে অ্যাড করলাম। সেইটা যেমন বাংলাদেশে আমি অলরেডি বললাম যে আমাদের পদ্মা ব্রিজের লেন্থ কত, বলতে পারেন? 6.15। 6.15, তাই না? যেটা আসলে আমাদের যমুনা ব্রিজ ছিল, যমুনা ব্রিজের থেকে এখন পদ্মা ব্রিজটা আরো লম্বা আর কি। তো যখন এগুলো আসলে কম্পিটিশনের মতো, লাইক 2000 সালের দিকে, 1999 সালে সম্ভবত আমাদের যমুনা ব্রিজটা চালু হয়, উদ্বোধন হয়। তখন এটা পসিবলি 11th, যদি আমরা লেতে কনসিডার করি, তো ইলেভেন্থ লংগেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এরকম ছিল। কিন্তু এখন কিন্তু এটা অনেক পিছনে চলে গেছে। তো এখানে যদি আপনি দেখেন যে আমার 164 কিলোমিটার, এটা তো মিটার, তার মানে 164 কিলোমিটার একটা আমার ব্রিজ আছে। এটা হলো দানিয়াং কুশান গ্র্যান্ড ব্রিজ, এটা চায়নাতে। সো চায়না দেখা যাচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে আগানো আর কি, এই ব্রিজ কনস্ট্রাকশন বা ব্রিজ ডিজাইনের দিক থেকে। অনেক দিক থেকে তারা এখন আগানো। তো তাও আবার 2010 সালের ডেটা এটা, তো এখন হয়তো আরো লংগেস্ট হতে পারে। তার মানে একটা ব্রিজ 4 কিলো 5 কিলো আমরা হয়তো দেখছি, কিন্তু ওরা সমুদ্রের উপর দিয়ে ব্রিজ করে ফেলে 164 কিলোমিটার। 164 কিলোমিটার, তার মানে আপনি যদি এটা লেন্থে কনসিডার করেন, এখান থেকে যেতে পারে কুমিল্লা, আমার মনে হয় কুমিল্লাকেও পার করে যাবে লাইক দ্যাট, যে ঢাকার থেকে শুরু করে একবারে কুমিল্লা পর্যন্ত একটা ব্রিজ। সো এরকম এখানে আছে। এগুলো একটু আপনারা যদি নিজেদের আগ্রহ থাকে, আমার মনে হয় সেটা দেখে নিতে পারেন। আগেরটা ছিল হলো আমাদের টোটাল লেন্থে আসলে কতটুকু লম্বা, এটা হচ্ছে একটা স্প্যান আসলে কতটুকু হতে পারে, আমাদের কল্পনাটা কি। যেমন একজনে বললেন যে 6 মিটার হলে আমরা তারপর হয়তো সেটাকে ব্রিজ চলে যেতে পারি, তাহলে 6 মিটারের আগে পর্যন্ত আমরা কালভার্টেই থাকছি। এখন এই ব্রিজে যাব, এই ব্রিজের মধ্যে তো আমরা অলরেডি যেটা দেখলাম যে অনেক ধরনের ম্যাটেরিয়ালস হইতে পারে, অনেক রকম ভাবে সলিউশন হতে পারে, লাইক এটা স্ল্যাব ব্রিজ, আরসি গার্ডার ব্রিজ, পিসি গার্ডার ব্রিজ। তাহলে কোথায় কি আমরা থামবো, কোথা থেকে শুরু করব? তখন আমরা কি ধরনের ব্রিজ বা কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ হবে, তাই না? বক্স গার্ডারে আমরা কখন যাব? এই যে ক্রাইটেরিয়া গুলো, সেগুলো একটু দেখা আর কি। সো এখানে সেই স্প্যান অনুসারে তাহলে সর্বোচ্চ স্প্যান কত হতে পারে। আমরা তো এই যে বললাম যে পদ্মা ব্রিজ হলো টোটাল লেন্থ হলো 6.1 কিলোমিটার, রাইট? তাহলে এটার একটা স্প্যান কত? 150 মিটার। সেটা আমি অলরেডি বলছি আমাদের লেকচারে যে 150। আর যমুনা ব্রিজের স্প্যান কত? আচ্ছা, এটা রিসেন্ট না দেখে হয়তো আমরা অনেকে জানি না এখন। ওয়ান যমুনা হান্ড্রেড ব্রিজ, মিটার হ্যাঁ এক্স্যাক্টলি যদি বলি না, 99,375 মিলিমিটার, তার মানে 100 থেকে সামান্য একটু কম আর কি। সো এটা নিয়ে আমরা একটু কাজ করতেছিলাম, দ্যাটস ওয়াই নো এভরি ডিটেলস অফ যমুনা ব্রিজ।
পরে আমরা শেয়ার করবো না বিস্তারিত আমরা কি কাজ করি সেখানে, এখনই করা যাচ্ছে না, কিছু টেকনিক্যাল ইস্যুজ আছে আর কি। যাই হোক, তাহলে এই যে এখানে 100 মিটার বা 150 মিটার, আর এইখানে দেখেন এই আহ কানাককালি ব্রিজ 1915 বলে, এইটাও টার্কিতে আর কি, 2022 সালের, এটা হয়তো আরো আপডেট হইতে পারে আমি জানি না। 2 কিলোমিটার, একটা স্প্যানই হচ্ছে 2 কিলোমিটার, 2023 মিটার। তাহলে আমাদের যেখানে 2 কিলোমিটার আমাদের ব্রিজই নাই, 1.5 কিলোমিটার হলে বিবি হ্যান্ডেল করে আমরা বললাম, সেই জায়গাতে আরেকটা ব্রিজ হলো আকাশি কাইকো। এই ব্রিজটাও খুবই জাপানের, এটাও খুবই ফেমাস, এটাও 2 কিলোমিটার মতো, একটা স্প্যান, অন সিঙ্গেল স্প্যান। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আরসি গার্ডার পিসি গার্ডার দিয়ে আবার হবে না, তাই না? এগুলো আলাদা স্টাডি করা লাগবে। কিন্তু আমাদের হাতে হাতে হচ্ছে টুলস আছে। আমরা যদি মাইলেজটা শিখি, সেখানে বিভিন্ন রকমের মডেল গুলো করে এত লম্বা ব্রিজ হলে কিরকম হয় সেটা, ডিফ্লেকশন কিভাবে কন্ট্রোল করা যায়, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বেশি আগ্রহ থাকে, তাহলে হয়তো আমরা ওই পর্যায়ে যেতে পারবো আর কি। আহ ওকে, তাহলে এরপরে আমরা আসলাম হচ্ছে ব্রিজ টাইপ। যদিও আমরা আহ, আহ, বলে ফেলছি অলরেডি, তারপর আমরা একটু বলি, দেয়ার আর সেভারাল টাইপস অফ ব্রিজ, তাই না? মানে কত রকমের আছে আসলে ফিক্সড করে বলি নাই আমি, বা বলাও ইটস ডিফিকাল্ট। আমরা নর্মালি যেগুলো ব্যবহার করি বা করব, সেগুলো আর কি এখানে বলা। সেটা হলো বিম ব্রিজ, তার মানে গার্ডার ব্রিজ আর কি। সেটা হইতে পারে আরসি গার্ডার বা পিসি গার্ডার, সেরকম আর্চ দিয়ে হইতে পারে আর্চ ব্রিজ, সাসপেনশন ব্রিজ, কেবল স্ট্রেট ব্রিজ এবং ট্রাস ব্রিজ, সেই ব্রিজগুলো আছে। তাহলে বিম ব্রিজ তো অলরেডি বোঝা যাচ্ছে যে আসলে আহ এইখানে আমাদের এই গার্ডার থাকবে, সেটা পিসি গার্ডার বা আরসি গার্ডার। এখন 250 ফিট যদি হয়, জেনারেলি বিম ব্রিজ ক্যান স্প্যান আপ টু 250 ফিট। 250 ফিট, 250 ফিট পর্যন্ত আমরা আসলে বিম দিয়ে কভার করতে পারি, জেনারেলি সেটা বলা হয় আর কি। হ্যাঁ, এরপর আমাদের হয়তো বক্সে যাওয়া লাগতে পারে। যেমন আমরা যে যমুনা ব্রিজের কথা বললাম, যমুনা ব্রিজটা আসলে কি টাইপের, কোন ধরনের গার্ডার? বক্স বা গার্ডার। পদ্মা ব্রিজটা কিরকম গার্ডার, কোন ধরনের স্ট্রাকচার, আমরা কি জানি? ওদের ব্রিজ ট্রাস। ট্রাস, পদ্মা ব্রিজটা হলো আর যমুনাটা হচ্ছে আমাদের বক্স গার্ডার আর কি, যেটা ডেপথ হলো 6.5 মিটার। 6.5 মিটার মানে আপনি যে বাসাতে আছেন এখন, বসে লেকচার শুনছেন, সেই বাসার হাইট হইলো 3 মিটার, যদি খুব বেশি ধরেন। এরকম ডাবল হাইটের হলো ওইখানকার বক্স আর কি। তো যারা ডিজাইন করছিল তারা বলছিল যে ঢাকা শহরে যে সমস্ত যে বস্তি বা এই ধরনের লোক আছে, সেগুলাকে আমরা চাইলে এখানে অ্যাকোমোডেট করতে পারবো। এত বিশাল 5 কিলোমিটার ধরে আপনি চিন্তা করেন, এরকম দোতলা বাড়ির সমান জায়গা এই হলো বক্সের নিচে ভিতর দিয়ে খালি আছে আর কি। তো দিস ইজ হাউ বিগ ইজ দিস। এরপর আমরা আর্চের কথা বললাম। আর্চ, ট্রাস ব্রিজ অলরেডি তো সেটা আমরা কম বেশি কনসেপ্টটা জানি, প্রত্যেকটাতে হয়তো আমরা ওইভাবে যেতে পারবো না। এরপর আমরা জানি হলো সাসপেনশন ব্রিজ এবং কেবল স্ট্রেট ব্রিজ। সো এইখানে একটু কনফ্লিক্ট হয় অনেকের, যে কোনটা সাসপেনশন আর হলো কোনটা আমার কেবল স্ট্রেট ব্রিজ। তো এই দুইটা ডান পাশের যে ছবি, এগুলো একটু দেখতে হবে যে কি ধরনের পার্থক্য আর কি। এখানে দেখেন, এটা যে কলাম, সেটাকে আমরা বলছি হলো পাইলন, পাইলন টাওয়ার। সেই পাইলন টাওয়ারের সাথে যদি একটা কেবল জাস্ট হলো আমরা যে কাপড় শুকাতে দিই এরকম ভাবে যদি থাকে, হ্যাঁ, সেটা ডেকের সাথে ডিরেক্টলি কানেক্টেড না থাকে ওই কেবলটা, সেটাকে আমরা বলছি হলো সাসপেনশন ব্রিজ। আর যদি আমার যে পাইলন টাওয়ার থেকে ডিরেক্টলি যে কেবলগুলো এসে যদি আমার ডেকের মধ্যে কানেক্টেড থাকে, সেটাকে আমরা বলছি কেবল স্ট্রেট ব্রিজ। এই ধরনের ব্রিজ কি দেখছেন বাংলাদেশে কোথাও? ওই যে সাসপেনশন রাঙ্গামাটিতে। গুড। আর কোথাও অন্য কোনো ব্রিজ? থার্ড টার্মিনাল প্রজেক্টের ভিতরে একটা কেবল স্টেজ ব্রিজ আছে। কেবল স্ট্রেট ব্রিজ আছে, আচ্ছা। এই চিটাগাঙে বাড়ি কি কোনো কারো আছে বাড়ি এখানে, চট্টগ্রাম?
বা ওই বেল্টে নাই না? তাহলে আমরা যদি দেখি আমাদের যে কর্ণফুলী যে ব্রিজ, এটাও কিন্তু কেবল স্টেডি, এটার আবার আরেকটা ক্যাটাগরি আছে এক্সট্রা, সেটাতে আছে। So, আমরা তো অলরেডি বলে ফেলছি, তারপরে ছোট্ট একটা ভিডিও, এটা আমরা একটু দেখতে চাই আর কি। আচ্ছা, তো আমরা আরো কিছু আছে এখানে, আমরা মনে হয় পরের একটা ক্লাস আমাদের লাগবে, অনেকগুলো স্লাইড এখনো আছে আর কি। হম পরের একটা ক্লাস, এটা মোটামুটি আমরা একটু পরিচিতি হওয়ার পরে তারপর হয়তো আমরা ডিরেক্ট ডিজাইনে চলে যাব বা কোডে চলে যাব। ডিরেক্টলি ডিজাইনে গেলে অনেক কিছু আসলে বোঝা যায় না, সেই কারণে আমরা আস্তে আস্তে আর কি সেখানে যাব। সো আমাদের ক্লাস আমরা, যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা এখানেই শেষ করতে যাচ্ছে। তামিদ ভাই কি আছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, বাই দিস টাইম আমার মনে হয় কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা সেই কোয়েশ্চেন গুলো নিতে পারি। স্যার আমার প্রশ্নটা হচ্ছে ওই যে মাইডাস সিভিলের সফটওয়্যারটার কোন ভার্সনটা স্যার আমরা ইনস্টল করবো, বা আমাদেরকে কি একটু সফটওয়্যারটা প্রোভাইড করা হবে কিনা স্যার? আচ্ছা, আমরা সফটওয়্যার হলো 2022 যেটা একটা ভার্সন আছে, সেটা আমরা ব্যবহার করব আর কি, আমার কাছে সেটা আছে। হামিদ ভাই কি আপনি এটা দিতে পারেন? আমার কাছে 20টা আছে, আমার 22টা নাই। অসুবিধা নেই, সেটা আমি দিয়ে দিলাম, তাহলে ওনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েন। হ্যাঁ, 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 আমাকে দিন, আমি লিঙ্ক দিয়ে দিব। কিভাবে দেওয়া যায় সেটা দিয়ে দিলে হবে। সবাই হ্যাঁ, একই ভার্সনে থাকলে একটু ইজি হয় আর কি। আবার এই মাইডাস একটু প্রবলেম হইলো, আপার ভার্সনে আপনি কাজ করছেন সেটা লোয়ার ভার্সনে ওপেন হয় না, এটা একটু প্রবলেম আছে। আচ্ছা, আমরা তাহলে এই সফটওয়্যারটা দিয়ে দিব আর কি। সফটওয়্যার আমার কাছে আছে, সেটা কিভাবে দেওয়া যায় হয়তো গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক টিক দিয়ে দিবে আর কি, তাই না তামিদ ভাই? হ্যাঁ, 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 আমরা ওইভাবে দিয়ে দিব। আর হচ্ছে ইউটিউবেও আসলে ইনস্টলেশন ভিডিও অনেক আছে, ওগুলো আমরা দিব, ওগুলাতে আপনারা দেখে ইনস্টল করতে পারবেন। যদি কোনো ঝামেলা হয় তাহলে তো হ্যাঁ, ক্লাসে বললে হ্যাঁ, ইনশাল্লাহ অসুবিধা নেই, কল হ্যাঁ। করবো। না, ওই আমি আমার কাছে যেই ইয়াটা ফাইলটা আছে আর কি, সফটওয়্যারটা, সেটার ভিতরে আসলে ইনস্ট্রাকশনটা দেওয়া এবং ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় যেটা ওইখান থেকে পারবেন। তারপরেও যেটা বললো যে ভাই যেটা বললো যে আমরা আহ, এটা যদি দরকার হয় তাহলে আমরা এটা দেখাই দিব যে কিভাবে কি করে। সো নো প্রবলেম। স্যার এই কোর্সটা কি পুরোটাই কি স্যার আপনি ই করবেন স্যার, নাকি আরো স্যার চেঞ্জ হবে সেটা বলছে আর কি। আচ্ছা, সেইটা, এইটা আমি একটু বলে নেই। হ্যাঁ, হুম, সেটা হলো যে আমাদের, আপনারা তো জানেন যে আমাদের আসলে এটা 28তম ব্যাচ। তো আমাদের আগের ব্যাচগুলো বেশিরভাগই মানে সবগুলোই আসলে নিচে হচ্ছে আব্দুল্লাহ সিনহা। তো আমাদের আব্দুল্লাহ সিনহা একটু আসলে তার পারিবারিক এবং প্রফেশনাল লাইফ নিয়ে একটু সমস্যায় থাকায় আমরা হচ্ছে আমরা হচ্ছে কালাম ভাইকে নিয়ে আসছি। হ্যাঁ, তো উনি মানে সম্পূর্ণ কোর্সটা উনি নিবে আর কি। না স্পেসিফিক্যালি যদি কোনো টপিকে বা কোনো কিছুতে যদি দরকার হয়
যে যদি মনে করেন যে না আমরা চাইলে হয়তো আমরা গেস্ট লেকচার হিসেবেও একদিন তাকে নিতে পারি, যদি যদি মনে করি যে আমরা না ঠিক আছে সেটা। তবে অ্যাজ ইউজুয়াল যেটা মনে হচ্ছে, ইট উইল ভেরি ডিফিকাল্ট ফর হিম, এই আর কি। অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের ক্লাসের ভিডিও শিট পরে দেওয়া হবে, প্রত্যেক দিনের ক্লাসের ভিডিও। হ্যাঁ, দেওয়া হবে, আমাদের ওয়েবসাইটে আপলোড হবে, ওই ওয়েবসাইটে লগ ইন করে দেখতে হবে। আচ্ছা, স্যার তবে হচ্ছে রেফারেন্স বুক গুলা স্যার একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, রেফারেন্স বলতে কোচ যেটা বললাম, অ্যাস্টো, তারপর এই আরএইচডি এবং হলে এলজিডি যেই গাইডলাইন্স, সেগুলা দিয়ে দিব আমরা। সেগুলা হোয়াটসঅ্যাপে হয়তো শেয়ার করা যাবে, সেটা প্রবলেম হবে না। তবে ওই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ভিডিও লেকচার ওইখানে তো আপলোড থাকে এবং এটা কনভেনিয়েন্টের জন্য। মানে আমার দেখা গেলো যে কখনো যদি প্রবলেম হয়, আমি ক্লাসটা করতে পারলাম না, আমি ওইখান থেকে দেখে নিলাম। বাট একটা জিনিস লক্ষ্য করা যায় যেটা, সেটা হচ্ছে ওটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় যে আমার তো পরবর্তী লেকচার পাবো, আমি লাইভ ক্লাসে হয়তো থাকলাম না, বাট লাইভ ক্লাসে কিন্তু অনেক কোয়েশ্চেন আস্ক করার স্কোপ থাকে যেটা পরবর্তীতে থাকে না, বা আন্ডারস্ট্যান্ডিং এর ইস্যুস থাকে। সো ওইটার উপরে ডিপেন্ডেন্ট না হওয়াই উত্তম আর কি। ইন কেস ইন এনি অ্যাক্সিডেন্ট, তাহলে হয়তো সেটা ঠিক আছে, বাট মানে আই উইল এমফেসাইজ টু ডু লাইভ ক্লাস। ঠিক আছে, আর যদি আসসালামু কারো, আলাইকুম। জি, স্যার এই কোর্সটা কতদিন পর পর হয়? আহ অ্যাকচুয়ালি এটা কোন একটা এটা কোর্সে আসলে ব্যস্ত বলা আছি। কঠিন, এটা বলা কঠিন, কারণ আপনার এবার যেমন আমরা 1 মাস ধরে আমরা রেজিস্ট্রেশন করিয়েছি। এর আগের ব্যাচটা দেখা যাচ্ছে যে ব্রিজে সবাই আগ্রহী হয় না। হ্যাঁ, মানে আপনার নর্মালি কিন্তু বিল্ডিং এ কিন্তু অনেক স্টুডেন্ট হয়, সো ব্যাচ ফ্রিকুয়েন্টলি হয়, প্রত্যেক মাসেই ব্যাচ হয়। মানে স্টিল বিল্ডিং ও হয়, আরসিসি বিল্ডিং এও হয়, বাট ব্রিজে কিন্তু আসলে সবাই হয় না। সো এটা আসলে মানে একদম এক্স্যাক্টলি বলা সম্ভব না, দেখা যাচ্ছে যে না, সেটার পরের। সেটার কারণ আমি যে মাঝখানে কিন্তু আমার লেকচারে দেখেন, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি ইনসার্ট করা। সেটা হচ্ছে স্টুডেন্টরা বা যারা কাজ করবে আসলে তারা বুঝে উঠতে পারে না, প্রফেশনাল যারা, যে হাউ বিগ ইজ দিস ইন্ডাস্ট্রি। মানে মনে করে বিল্ডিং হইলেই তো মানে প্রাইভেট বা এতে ওইভাবে পাবো। যার ফলে আমাদের কিন্তু ব্রিজ সাইডে ডিজাইনার কিন্তু গ্রো করতেছে না। গ্রো না করার কারণে আপনার কিন্তু ডিমান্ড আসলে এখানে বেশি। একজন, জাস্ট ফর এক্সাম্পল, ডোন্ট টেক ইট সাচ সিরিয়াস, লাইক একজন ব্রিজ ডিজাইনারের যে স্যালারি হবে বা তার যেই ডিমান্ড থাকবে, একজন বিল্ডিং এর কিন্তু কম্পারেটিভলি দেখা যায় যে এটাকে যেহেতু যেহেতু অনেক অ্যাভেলেবেল, এই জিনিসটা কিন্তু অনেকে না বোঝার কারণে মানে ভয় পায় আর কি, যে এখানে আমার ক্যারিয়ারটা আসলে কোন দিকে যাবে। দ্যাটস ইট। আমি হোয়াট যেটা এভার। বলতে চাচ্ছি জি, সেটা হলো যে আমাদের হয়তো নাম্বারটা আপনাদের কাছে থাকলো, আমরা এখন এই সময় করতে পারলাম না, দাদা দাদা করতে পারলাম না, যদি আপনারা নেক্সট যখন এই প্রোগ্রামটা আবার লঞ্চ করবেন তখন যদি আমাদেরকে আবার একটু নক করেন। হ্যাঁ, আমাদের আমাদের যেটা কমন গ্রুপ আছে, আমাদের একটা কমন গ্রুপ আছে, আপনি যদি নক দেন তাহলে আপনাকে আমি ওই গ্রুপে অ্যাড করে দিব, ওখানে আপডেট দেওয়া হবে। একটু আমার জন্য দিলে মনে হয় ভালো হয়। আপনার হচ্ছে জাস্ট হোয়াটসঅ্যাপে আপনি যদি হোয়াটসঅ্যাপে আমাকে ওই গ্রুপে, আমাদের যেটা ব্যাচের গ্রুপ, ওখানে নক দিলে আমি গ্রুপটা দিয়ে দিব, আপনি ওই গ্রুপ থেকে লিভ নিয়ে ওই কমন গ্রুপে জয়েন করে ফেলবেন। কিছু কি বলতে হবে, লিখতে হবে? মোবাইল নাম্বার তো আছে, আপনি তো হোয়াটসঅ্যাপে নক করলে তো মোবাইল নাম্বার আমার পাচ্ছেন আপনি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নুরুন নাহার মনে হয় কি জানি জিজ্ঞেস করতেছিলেন না নাকি? হ্যাঁ জি স্যার, আমি হচ্ছে একটা ছোট রিকোয়েস্ট রাখতে চাচ্ছিলাম, যেহেতু ব্রিজ অনেক বড় একটা স্ট্রাকচার। তো উম, এই কাজটা করার জন্য হচ্ছে আমার স্ক্যাফোল্ডিং এর দরকার পড়ে। তো আপনার স্যার কোনো একটা সেশনে বা ক্লাসের মধ্যে স্ক্যাফোল্ডিং রিলেটেড কিছু রাখা যায় কিনা? হ্যাঁ, এটা একটা গুড পয়েন্ট।
তবে এখানে না রাখার পিছনের যে কারণটা বললাম, একটা হচ্ছে তামিদ ভাই, আমরা কয়টা ক্লাস দিব? আমাদের টোটাল আসলে 16টা ক্লাস ধরা আছে। হ্যাঁ, একটা যেটা চ্যালেঞ্জেস সেটা হলো আমাদের যে শিডিউল যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে আসলে ফিট করানো, যেটা আমি অলরেডি দেখালাম এবং বললাম, আমার মাইডেস মডেল তৈরি করা, আরসি গার্ডের হ্যান্ড ক্যালকুলেশন, পিসি গার্ডের হ্যান্ড ক্যালকুলেশন, সো মেনি থিংস। তারপর আপনার হলো কালভার্ট ডিজাইন, তারপরে অ্যাবার্টমেন্ট, পিয়ার, সো মেনি কম্পোনেন্টস আর দেয়ার। সো ইউ হ্যাভ টু ডিজাইন অল দিস থিংস। সো এইটা 16টা ক্লাসে ফিট করে ইটস ভেরি ডিফিকাল্ট। একটা নাম্বার। নাম্বার টু হচ্ছে, ইফ ইউ আর এ স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার, স্পেশালি ব্রিজ ইঞ্জিনিয়ার, অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু ডিজাইন দ্য স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, আপনি যদি করতে পারেন দেন দেন ইটস ওকে। বাট জেনারেল আমাদের বাংলাদেশে যে প্র্যাকটিস সেটা আমি বললাম। হ্যাঁ, বা এটা এটা খুব বেশি ডিফিকাল্ট কাজও না, আপনি করতে পারবেন না তা না, কিন্তু এটা খুব বেশি দরকার হয় না। আই এম জাস্ট এমফাসাইজিং দ্যাট ওয়ান। ওয়াই? বিকজ যারা কন্ট্রাক্টর থাকে, যে কন্ট্রাক্টরের কিন্তু রেসপন্সিবল ফর ডিজাইনিং স্ক্যাফোল্ডিং। হ্যাঁ, আপনি যদি কন্ট্রাক্টর হয়ে কাজ করেন তখন হয়তো আপনার দরকার, কিন্তু এইটাও ওয়ে মোর ইজি দেন দ্য ব্রিজ ডিজাইন। বুঝতে পারছি? আমি মানে ওইটা যদি সুযোগ থাকে বা আপনি যদি স্পেশালি দেখতে চান, সেটা কোনো এক ফাঁকে হয়তো আমরা দেখাবো, বা সেটা ক্যালকুলেশনে দেওয়া যেতে পারে। কিন্তু এইটা আমি বলতে চাচ্ছি, নর্মালি যেটা হয় বাংলাদেশে, যেমন আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি অল থ্রু মাই প্রফেশনস, তো এইখানে আসলে আমাদের তেমন একটা দরকার না। আমরা দেখলাম যে কন্ট্রাক্টরে এটা রেসপন্সিবল যে কিভাবে এইটা উইথস্ট্যান্ড করবে স্কেফোল্ডিং এর জন্য, সেটা আর কি। ঠিক আছে, আপনার এটা আমরা আপনার কনসিডারেশন রাখলাম। থ্যাংক ইউ ফর ইউর সাজেশনস। স্যার এখানে কি পাইল ডিজাইনটা ইনক্লুডিং আছে স্যার? পাইল ডিজাইনের মধ্যে এখানে পাইলের তো দুই রকমের ডিজাইন হয়, তাই না? একটা হলো জিওটেকনিক্যাল ডিজাইন আর একটা হলো স্ট্রাকচারাল ডিজাইন। সো আমরা হয়তো জিওটেকনিক্যাল ডিজাইনটা একটু বলতে পারবো। জিওটেকনিক্যাল ডিজাইন বলতে আমি আমার যে সুপার স্ট্রাকচার বা ব্রিজ, হ্যাঁ, সেটা থেকে আমি পিয়ার অথবা অ্যাপার্টমেন্টে আমি একটা লোড পাবো, তাই না? সেই লোডটা ট্রান্সফার করতে গেলে হাউ মেনি নাম্বার অফ পাইল শুড বি ইউজড, হোয়াট উইল বি দ্য ডায়ামিটার, হোয়াট উইল বি দ্য স্পেসিং, এই জিনিসগুলো আমি হয়তো ডিজাইন করে দেখাবো। এখন আরেকটা ডিজাইন কি কি আছে তাহলে? স্ট্রাকচারাল ডিজাইনটা কি? স্ট্রাকচারাল ডিজাইন হচ্ছে আমি এই যে পাইলটা তে কি পরিমাণ মোমেন্ট জেনারেট হয় এবং পাইলের এনফোর্সমেন্টটা কিরকম হবে, এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা এখানে নর্মালি কভার করি না। হ্যাঁ, একটা কারণে বললাম যে আসলে আপনারা অলরেডি বুঝতে পারছেন এটা হিউজ একটা আহ, আহ, জিনিস। এইখানে 16টা ক্লাসের মধ্যে ফিট করা ডিফিকাল্ট, সে কারণে আমরা হয়তো ইয়া করবো না। তারপরেও যদি আহ, কারো দরকার হয় তাহলে এটা দেখানো যাবে। সেটা হয়তো এক্সটেন্ডেড ক্লাস বা অথবা একটা হইতে পারে তাহমিদ ভাই, এই যে কোয়েরি গুলো মিলে আমরা হয়তো আলাদা কোনো কোর্স বা আলাদা কোনো একটা কিছু করা যায়, প্যাকেজ বা কিছু একটা করা যায় কিনা উইদিন দিস 16 ক্লাস। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর আস টু ফিট অল দ্য থিংস। বেসিক যেগুলো সেগুলো আমি দেখাতে দিব আর কি। যেমন পাইলের মধ্যে আমরা যেটা বললাম যে আমরা যে স্কেফোল্ডিং এর কথা যেটা বললাম, যে আমরা একটু কম গুরুত্বপূর্ণ জিনিস ভাবতেছি, এটা ডিজাইন করা হয় হলো কন্ট্রাক্টর নর্মাল ডিজাইন করে সেটা, বাট ইটস ইজি কম্পেয়ার টু দ্য ব্রিজ ডিজাইন। তারপর হলো এই পাইলের ক্ষেত্রে যেটা হয়, পাইল নর্মালি আপনার বিল্ডিং এ যদি কেউ কাজ করে থাকেন তাহলে দেখবেন পাইল নর্মালি কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন করে তেমন স্কোপ কম। লাইক আপনি যদি বিল্ডিং করে থাকেন, 600 টাকার পাইল ও 5টা রড দিতে হবে, ইটস ভেরি কম। অ্যান্ড ইন্টারেস্টিংলি ইট ইজ গাইডেড বাই দ্য কোড। আপনি যদি বিএনবিসি পড়েন, তো বিএনবিসি তে বলা আছে, আপনার একটা চার্টই দেওয়া আছে, আপনার হলো স্টিল আপ কিরকম হইতে হবে, মিনিমাম কত ডায়ার হলে কয়টা রড থাকবে সেটা। এখন ইউ ক্যান টেক দ্য চ্যালেঞ্জ বাই ডিজাইনিং স্ট্রাকচারাল ডিজাইনিং অফ পাইল, সেটা ডিফারেন্ট ইস্যু, বা ইন 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 ডিফারেন্ট সিচুয়েশন ইউ শুড ডু ডিজাইন। বাট জেনারেলি এটা কিন্তু হয় আর কি, সে কারণে আমরা জিওটেকনিক্যাল ডিজাইনটা দেখাবো আর কি। আমাদের ক্লাস টাইম কখন হবে আর সপ্তাহে কোন কোন দিন? এটা কি আজকে ফিক্স করবেন না পরে? না, এটা আজকেই ঠিক করবো এটা হ্যাঁ, আমরা। আজকে আজকে ঠিক করতে হবে। তামিল ভাই একটু বলে দিন।
আহ এটা আমরা আপনাদের কখন ভালো হয়, আমরা সাধারণত 8টায় ক্লাস নিতাম। আর আপনার যেটা যদি ভালো হয় যে 9টার সময় বসবেন, তাহলে আমি ওইভাবে আমরা শিডিউল করবো আর কি। 9টায় হলে আমার জন্য ভালো হয়, বাকিরা যারা আছে ওনাদের মতামত। জেনারেলি ক্লাস মানে কতক্ষণ হবে আর কি স্যার? ক্লাস কামাল ভাই শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ। হুম, না, হ্যাঁ। ক্লাস ডিউরেশনটা আসলে ডিউরেশনটা আমাদের হলো 1 ঘন্টা, হ্যাঁ, 1 আওয়ার। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় সেটা আমাদের বেশি সময় লাগে, কম হয় না। কারণ একটা লেকচার যখন আমরা ঢুকে পড়ি, স্টুডেন্টরাও অনেক সময় মজা পেয়ে যায় যে না, ইট শুড বি কন্টিনিউড। সো একটা নির্দিষ্ট জায়গাতে না দাঁড়ানো পর্যন্ত আসলে এটা আমরা এখানে অফ করি না। যেমন আজকের ক্লাসে আপনি দেখেন, আমরা হয়তো টার্গেট ছিল 1 আওয়ার, বাট ইটস মোর দেন দ্যাট, অলমোস্ট 130, 120। সো এইটা এইটা হবে আর কি। এখন আপনারা কি ফিক্সড করে এরকম চাচ্ছেন যাতে করে আপনাদের স্কেজুয়াল করতে পারেন এরকম? সেটা হচ্ছে যে আমরা যখন ক্লাস নিব, তখন যদি মনে করেন যে না, আজকে স্যার এখানেই রেখে দেই, তাহলে আমরা ওইখানেই স্টপ করতে পারবো। ধরে নেন যে 1 আওয়ার ক্লাস, নট লেস দেন 1 আওয়ার। তাহলে স্যার 8:30 থেকে, মানে সবার মতামত স্যার একটু আমার হচ্ছে 8:30 হলে ভালো হয় আর কি স্যার। দেখেন স্যার সবাই কি বলে, আমার সমস্যা নেই স্যার। আচ্ছা, তাহলে আমরা সাধারণত শনিবার আর বুধবার করাই। এখন যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে এভাবে কন্টিনিউ করা যেতে পারে, অথবা যদি কারো সাজেশন থাকে আর কি। না, আমার মনে হয় তাহলে সেটাই করি আমরা। শনিবার আর হচ্ছে বুধবার বলছেন না, শনি বুধ। হ্যাঁ, শনি বুধ। ঠিক আছে, শনি এই দুই বুধ দিন হবে। আমরা আপাতত ফিক্সড করি। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, একটু আগে থেকে বলে রাখবেন, তাহলে আমরা হয়তো সেটাকে চেঞ্জ করে পরে দেওয়ার ট্রাই করব। বাট অলওয়েজ মেজরিটি উইন্স। সো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, আমরা আপাতত 9টাতেই ট্রাই করি, কারণ আসলে সবারই ব্যস্ততা থাকে। তো আমরা যদি দেখা যায় যে পরবর্তীতে যদি আগানো যায়, আমরা আগাই দেবো। আপাতত 9টায় থাকুক। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আর ঠিক। কারো কোনো কোশ্চিন আছে কিনা? কারণ আজকে আজকে আপনারা মানে আপনাদের সাথে মেন্টরকে আমরা হচ্ছে পরিচয় করাই দিলাম, তো আপনাদের আহ, যে কোনো কোশ্চিন থাকলে এখন করতে পারেন। এক্সকিউজ মি, এই যে নাম্বার অফ ক্লাস কি একটু বাড়ানো যায়? কারণ এটা তো আসলে হিউজ একটা মানে টপিক, এর উপর আলোচনা হবে। তো 16টা ক্লাস আর যদি 1 ঘন্টা করে হয় তাহলে 16 ঘন্টা। তো আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি যে একটু আপনারা বাড়ান ক্লাস, নাম্বার অফ ক্লাসেস অর ডিউরেশন। না, আসলে আসলে কামাল ডিউরেশন ভাই যেটা। ডিউরেশনের কথা তো আমি বললামই। এখানে আমাদের আসলে 3Cর পক্ষ থেকে আমরা যেটা জানি আগে থেকেই, এখানে কোনো কার্পণ্য নেই কাউকে শেখানোর জন্য, হ্যাঁ। তো সেই কারণেই আমরা কিন্তু বললাম যে 1 আওয়ার, উই আর টেলিং ইট 1 আওয়ার, বাট মোস্ট অফ দ্য টাইম উই আর সিইং হিয়ার দ্যাট ইট গোজ অলমোস্ট 1.5 আওয়ার্স, ইভেন 2 আওয়ার্স। নির্ভর করে হলো ওই দিনকার যে ডিসকাশন, সেই ডিসকাশনটা আমাদেরকে আসলে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করে। যেমন আজকে হলো আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস বলে আমরা কিন্তু এখানে থেমে গেলাম, কিন্তু আমার স্লাইড কিন্তু শেষ হয়নি। আমার স্লাইড হচ্ছে 72, আউট অফ 72 আই হ্যাভ জাস্ট ডিসকাস অলমোস্ট 32 মেবি। সো দেখা যাবে যে আমরা যখন পরবর্তীতে ক্লাস করব, তখন আমার এই এই যে পয়েন্ট আমরা কথা বলছি বা যেটা নিয়ে আমরা ডিসকাস করছি, সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমরা কিন্তু শেষ করবো না, যেটা 1 আওয়ার প্লাস আমরা বললাম। হ্যাঁ, সেটা কিন্তু হবে। আপনাদের যদি এনার্জি থাকে, দেন ইটস অলওয়েজ ওয়েলকাম দ্য এক্সটেন্ডেড টাইম, সেটা 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 পাবে। আর নাম্বার অফ ক্লাসটা আমরা মনে হয় এখনই ডিসাইড না করি। আমরা সেটা ডিসাইড করতে পারবো হচ্ছে আমাদের যে টার্গেট, বা আপনাদেরও তো দেখা যাবে বাই দিস টাইম একটা আগ্রহের জায়গা তৈরি হবে। তখন আমরা হয়তো ডিসাইড করতে পারবো, আচ্ছা ঠিক আছে, আরো 2টা ক্লাস হলে ভালো হয়, বা একটা ক্লাস হলে ভালো হয়, বা 3টা ক্লাস হলে ভালো হয়, নো প্রবলেম।
আমার পক্ষ থেকে আমি সেটা বলবো আর কি। এরপরে তামিদ ভাই কি বলবো? হ্যাঁ, আমরা যেটা বলতেছি এটা মিনিমাম, মানে 16 ক্লাস বলা মানে হচ্ছে মিনিমাম 16টা ক্লাস হবেই। এরপরেও আসলে অনেক প্রত্যেক ব্যাচেই দেখা যাচ্ছে যে ক্লাসটা মানে যে একদিনে হওয়ার কথা ছিল সেই ক্লাসটা অনেক সময়তে 2 দিন লেগে যায়, কারণ অনেক সময়তে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের কোশ্চিন থাকে, কোশ্চিনের প্রভাবেই দেখা যাচ্ছে যে ওই ক্লাসটা নিতে সময় লাগে। সো এইটা আসলে ডিপেন্ড করে, কোনো ক্লাস কোনো ব্যাচে এরকম হয়েছে 18টা ক্লাস লেগে গেছে, 19টা ক্লাস লেগে গেছে, আবার কোনো ব্যাচ আছে স্মুথলি গেছে, 16টা ক্লাসই হয়ে গেছে। তো এটা ডিপেন্ড করে, সো ওইটা নিয়ে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস, এখানে আমরা সবাই জব করি, জব করে এই কোর্সে আমরা অংশগ্রহণ করব। তো সেই ক্ষেত্রে আপনাদের ক্লাস হলো সপ্তাহে 2 দিন। তো এটা হয়তো আমার জন্য একটু টাফ হবে, কারণ সপ্তাহে শুধু তো ক্লাস করলে হবে না, সাথে সাথে একটু আমাদেরকে বইটাও দেখতে হবে। এইটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি, যদি সপ্তাহে একটা ক্লাস দেওয়া হয় তাহলে আসলে মনোযোগ ধরে রাখা, কোর্সে মনোযোগ মানে আমরা কম ধরে রাখতে পারি আর কি। মানে আমরা স্টুডেন্টদের কাছ থেকে দেখেছি তারা ওই একদিন ক্লাস করে আবার ওই একদিনে ব্যাক করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়। তো এই জন্য আমরা মানে 3 দিনও রাখি নাই বা 4 দিনও রাখি না, আমরা মানে 2 দিনই আসলে প্রিফার করি। তাতে হচ্ছে কি একটা কন্টিনিউশন থাকে, মানে তার ইয়ার মধ্যে। এখন কোর্স আমরা তো আসলে করতেছি অবশ্যই মানে একটু তো আপনাকে স্যাক্রিফাইস করেই আসলে আপনার নিজের ক্যারিয়ারের জন্যই তো আসলে কোর্স করা, তো ওইটা আসলে দিতে হবে আর কি। হ্যাঁ, ওইটা আমি আমার মনে হয় একমত আমিও। কারণ হচ্ছে আপনি যদি মানে গ্যাপটা বেশি হয়ে যায় তখন ইন্টারেস্টটা আস্তে আস্তে কমতে থাকে। ইটস বেটার যে দুইটা ঠিক আছে। তো একটা হইতে পারে যে আপনার এই কথাটাকে যদি আমরা অ্যাড্রেস করি, সেটা হচ্ছে যে ক্লাস দুইটার মাঝখানে গ্যাপটা বেশি হওয়া। লাইক বুধবার আর বললাম আমরা শনিবার, তাহলে মাঝখানে থেকে 2 দিন। এমন করা যায় কিনা দরকার হলে 4 দিন গ্যাপ দিয়ে তারপর একটা ক্লাস করা, সেটা হইতে পারে। বাট উইকলি ওয়ান ক্লাস, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। মানে আমাদের জন্য না, আপনাদের জন্যই। তখন দেখা যাবে মানে ইন্টারেস্ট কম থাকবে, যে একটা আহ, ইয়া খুঁজে পাবেন আর কি। তো 2 দিন 3 দিন মাঝখানে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা যেটা দেখাই দিব, যেটা আমরা ডিসকাস করব, সেটা আমার মনে হয় ওই টাইমের মধ্যে এটা দেখা সম্ভব। কারো কোনো ভিন্নমত থাকলে বলতে পারেন। আচ্ছা, স্যার, আমার মনে হয় ক্লাসের মধ্যে 2 ক্লাসের মধ্যে স্যার গ্যাপ দিলেই ভালো হয়। হ্যাঁ, 3 দিন 3 দিন 4 দিনের গ্যাপ থাকে আসলে। যেমন শনিবার থেকে আমরা তো আসলে আহ বুধবারে যাচ্ছি, ওখানে তো একটা গ্যাপ আছে। তো বুধবার থেকে আবার শনিবারে যেতে হয়তো আপনার 2 দিন গ্যাপ পড়তেছে। তো শনিবারের আগে কিন্তু আপনার একটা শুক্রবারও আছে। তো আপনার ওইভাবেই আসলে কপ আপটা করতে হবে আসলে। মানে আমরা আমরা মানে যতটা আপনাদের জন্য ভালোভাবে করা যায় ওইভাবেই আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি, কারণ আমরা তো আসলে অনেকগুলো ব্যাচ নামিয়েছি। মানে আপনার মানে দেখা যাচ্ছে যে প্রথমে অনেক যতদিন যাবে তত আসলে আপনার এই ব্রিজের যে কোর্সটা, আপনার বিল্ডিং এ হয় কি, আমার হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিয়ার, সব কম্পোনেন্ট গুলো ফ্যামিলিয়ার থাকে। আর আমাদের ব্রিজে হচ্ছে সবগুলো কিন্তু ফ্যামিলিয়ার থাকে না। আমি যতদূর যাব গার্ডারটা আমার খুব ভালো লাগবে, এরপরে আস্তে আস্তে কিন্তু আমার কমপ্লেক্স গুলো আসতে থাকবে, এবং যখন মডেলিং এ যাব তখন আস্তে আস্তে আরো কমপ্লেক্স বাড়বে। তখন আমাদেরকে কিন্তু সবগুলো, যত শুরুর দিকে যেগুলা আমরা শিখবো সেগুলা সহ আমাদেরকে মনে করে শেষ পর্যন্ত থাকা লাগবে। তো এইটা আসলে মানে আহ, ওইভাবে আসলে আমরা দেখেছি যে আসলে এইভাবে কাজ ক্লাস করতে হবে আসলে। তো থ্যাংক ইউ সবাইকে, মনে হয় আর কোনো কোশ্চিন নেই। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে থ্যাংক ইউ। তাহলে আমাদের দেখা হচ্ছে হচ্ছে মানে কথা হচ্ছে হলো আমাদের স্যাটারডেতে, স্যাটারডে নাইট, রাইট? হ্যাঁ, স্যাটারডে নাইট। তো থ্যাংক ইউ কামাল ভাইকে, আহ, আহ, অনেক ধৈর্য ধরে আমাদের ক্লাসটা নেওয়ার জন্য, এবং
পার্টিসিপেন্টদেরকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে মেন্টরের একটা ইন্টারাকশন হয়ে গেল। আশা করি নেক্সট ক্লাস থেকে আমরা মূল ক্লাসে আস্তে আস্তে চলে যাব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।